হ্যালো স্টুডেন্টস, যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের সমস্ত আনসিনগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের যে 23টা পেজ আছে 23টা পেজেরই আনসিন নিয়ে আলোচনা করব। আমি এখানে একদম পরিষ্কার তোমাদের সমস্ত অর্থাৎ 10 নম্বরই করে দিয়েছি। প্রথমে টিএফগুলো, তারপরে তোমাদের অ্যান্সারগুলো আছে, যে অ্যান্সারগুলো তোমাদেরকে 30টা শব্দের মধ্যে করতে হবে এবং খুব সহজে যাতে করে তোমরা এই 10 নম্বরই পেতে পারো, আমি তার জন্য কয়েকটা টিপস দেবো, তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, এখানে পেজ নাম্বার যেটা আমি প্রথমে লিখেছি সেটা হচ্ছে যে পেজটাতে আনসিনটা রয়েছে, আর যেটা ব্যাকেটে দেওয়া থাকছে সেই পেজ নাম্বারটা তোমরা কন্টেন্টে পাবে। অর্থাৎ তোমরা কন্টেন্টে খুঁজলে 25 নম্বর পেজ, আর এখানে আনসিনটা রয়েছে 27-এ। তো এখানে দেখো প্রশ্নগুলো থাকছে 28-এ। তো আমি প্রথমে টিএফগুলো যাচ্ছি, তারপরে তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো যাব। দেখো, টিএফ অর্থাৎ তোমাদের এখানে ফুল সেন্টেন্স লেখার দরকার নেই, শুধু টি বা এফ লিখলেই হবে। 1 নম্বরে দেখো বলছে চিলড্রেন আর এক্সেসিভলি ফন্ড অফ ইলেকট্রনিক গ্যাজেটস। তো এটা অবশ্যই তোমাদের টি করতে হবে। একটু তোমরা একদম যেরকম প্রশ্নগুলো রয়েছে তোমাদের মূল প্যাসেজে কিন্তু সেই রকমই হুবহু সেন্টেন্সগুলো রয়েছে। অতএব ওই সেন্টেন্সগুলো তোমরা যদি বাংলা অর্থ বুঝতে নাও পারে সমস্ত শব্দের, তো তোমরা কিন্তু ওই সেন্টেন্সগুলো দেখে বলে দিতে পারবে যে এটা টি না এফ। আর তোমাদের তো সাপোর্টিং স্টেটমেন্টের দরকার নেই, শুধু টি এফ লিখলেই হবে। তাহলে প্রথমে একটা টি হবে। তারপরে 2 নম্বর এখানে আছে দেখো, যে দি রিপোর্ট অফ দি রিসার্চ প্রেফার্স ইলেকট্রনিক গেজেটস টু অ্যালার্ম ক্লক ফর রাইজিং আর্লি টু অ্যাটেন্ড স্কুল। এটা অবশ্যই এফ করতে হবে। তাহলে এখানে দেখলে ওই রকম সেন্টেন্সটা হুবহু আছে, দেখবে এটা এফ করবে। তারপর 3 নম্বরে আছে দেখো, 4 out of 10 secondary school children are fond of electronic gadgets। তাহলে আউট অফ এখানে দেখো যে 4 out of 10 secondary school children are fond of electronic gadgets। তাহলে এটা তোমরা করলে টি করলে। তারপরে 4 নম্বরে দেখো বলা আছে যে বয়েজ প্রেফার স্মার্টফোনস মোর দ্যান গার্লস। এটা মোটেই না, গার্লস বেশি প্রেফার করে, তাহলে এটা অবশ্যই ফলস করতে হবে। এরপরে প্রথমের প্রশ্নটা কি আছে দেখো, তো এখানে বারবার বলি যেহেতু তোমাদের 30টা শব্দের মধ্যে লিখতে হবে, তো তোমরা আরামসে এখান থেকে সেন্টেন্সগুলো সব যেগুলো প্রয়োজনীয় সেন্টেন্স সেগুলো হুবহু তুলে লিখতে পারবে। এবং তোমাদের বড় হলেও মানে সেন্টেন্সগুলো লেখার পরে তোমাদের উত্তরটা বড় মনে হলেও করার কিছু নয়, কারণ তোমরা এখান থেকে সেন্টেন্সগুলো দেখে দেখে লিখবে এবং ভালো নম্বরও পাবে। তোমরা এখান থেকে সব দেখে দেখে কীভাবে লিখবে আমি সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডাজ দি গাইডেন্স দ্যাট ইজ বিং সেন্ট টু স্কুল অ্যাডভাইস। তাহলে এইখানে দেখো হুবহু একটা লেখা আছে যে গাইডেন্স বিং সেন্ট টু স্কুল অ্যাডভাইসেস। তাহলে এইখান থেকে হুবহু লাইনটা তোমরা লিখে দিতে পারবে যে অ্যাডভাইসেস পিপলস টু সুইচ অফ আইফোনস, ট্যাবলেট কম্পিউটার্স অর ল্যাপটপস ইন দি ইভিনিং টু গিভ দেম প্রপার টাইম টু স্লিপ। তাহলে এইটাকে তোমরা দেখো আমি সেইভাবে কি লিখেছি, দি গাইডেন্স অ্যাডভাইসেস পিপলস টু সুইচ অফ আইফোনস, ট্যাবলেট কম্পিউটার্স অর ল্যাপটপস ইন দি ইভিনিং টু গিভ দেম প্রপার টাইম টু স্লিপ। এইভাবে তোমরা হুবহু সেন্টেন্সগুলো যেখানে ডাইরেক্ট একটু ইনডাইরেক্ট করার দরকার হবে ইনডাইরেক্ট করবে, না হলে এইভাবে তোমাদের হুবহু লিখে দেবে, এতে ভালো নম্বর পাবে। মোটেই বানান ভুল হবে না, দেখে দেখে যেহেতু লিখছো, এবং সেন্টেন্সগুলো অত্যধিক কারেক্ট হবে, কনস্ট্রাকশন কারেক্ট থাকবে। তারপর 2 নম্বর প্রশ্নটা কি আছে না, হোয়াট ডু দি রিসার্চ ফিগার শো। তাহলে এইখানেও দেখো রয়েছে একটা লাইন, এই যে এইখানে একটা লাইন রয়েছে দেখো, ফিগার শো দ্যাট গার্লস আর মোর লাইকলি টু বি হুকড to smartphones than boys, often using the internet compulsively to talk to friends via social networking websites such as Facebook, Twitter and Snapchat। তো তোমাদের এইটা হুবহু লিখে দিতে কোনো অসুবিধা নাই। উত্তরটা বড় মনে হলেও বড় হবে না, কারণ তোমাদের 30টা শব্দের মধ্যে লিখতে হবে এবং তোমরা দেখবে প্রায় 30টা শব্দের মধ্যেই আছে। দেখো সেইভাবে লেখা আছে, দি রিসার্চ ফিগার শো দ্যাট গার্লস আর মোর লাইকলি টু বি হুকড টু স্মার্টফোনস দ্যান বয়েজ, often using the internet compulsively to talk to friends via social networking websites such as Facebook, Twitter and Snapchat। তাহলে তোমাদের এইভাবে উত্তর লিখবে। আমি বারবার বলছি এগুলো পুরো 2 নম্বর করেই পাবে, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম। আর টিএফেও তোমরা প্রায় 4 নম্বর পেয়ে যাবে। মানে আনসিন থেকে আশা করা যায় অধিকাংশ তোমরা সবাই কিন্তু 10 নম্বরই প্রায় পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। শুধু উত্তরগুলো কোথায় আছে সেই লাইনগুলো একটু খুঁজতে হবে। তারপরে দেখো পরের যে প্রশ্নটা আছে, হাউ মেনি পিপলস ওয়ার সার্ভেড, হোয়াট ডিড দে অ্যাডমিট। তো এইখানে একটা লাইন আছে দেখো, যে এই যে দি কমেন্টস মেড ফ্রম এ সার্ভে অফ মোর দ্যান 2200 পিপলস ফাউন্ড দ্যাট অলমোস্ট হাফ অ্যাডমিট টু ফিলিং
কন্ট্রোলড বাই দি ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস। তো তোমরা এইটা হুবহু লিখে দাও, কিচ্ছু অসুবিধা নাই। এবং এখানে দেখো কোনো ভুল হবে না। The comments made from a survey of more than 2200 pupils found that almost half admit to feeling controlled by the internet and electronic gadgets। তাহলে এইভাবে তোমরা দেখে দেখে উত্তর লিখবে, কিছু অসুবিধা নাই। পরের পেজে আমরা চলে যাব, পেজ নম্বর 58-এ তোমাদের আনসিনটা রয়েছে, যেহেতু তোমাদের 56-এ হচ্ছে তোমরা পেজটা পাবে কন্টেন্টে। এবারে দেখো প্রথমেই আমরা চলে যাব টিএফে। প্রথমে টিএফে আছে, দেখো দেখো প্রথম হচ্ছে যে ফতেপুর সিক্রি ইজ নিয়ারার টু আগ্রা দেন ভরতপুর। তো এটা অবশ্যই ফলস হবে, তাহলে এফ লিখলে। তারপরেরটা আছে দেখো, দি তাজমহল ইজ ফার অ্যাওয়ে ফ্রম আগ্রা, তাহলে এইটা এফ করতে হবে, কারণ এটা ফলস। আগ্রা মানে কাছেই আর কি, নেভারিং একটা স্ট্রাকচার, নেভারিং স্ট্রাকচার অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। তাহলে এইটা করলে। তারপরেরটা দেখো 3 নম্বরে আছে, গাইডস ওপেন ক্রিয়েট টেলস টু অ্যাট্রাক্ট ট্যুরিস্ট। একবারে হুবহু মানে ঠিকই আছে, ট্রু আছে। তো তোমরা এখানে লাইনটা হুবহু ওখানে রয়েছে, তোমরা দেখতে পাবে। তাহলে 3-এরটা টি করলে। 4 নম্বরটা দেখো, হিস্টোরিয়ানস হ্যাভ কনফার্মড দি আইডেন্টিটি অফ যোদ্ধাবাই। তাহলে এইখানে অবশ্যই এটা ফলস হবে, তাহলে এফ করলে। এরকম বারবার বলছি, লাইনগুলো তোমাদের ওরকম দেওয়া রয়েছে, দেখবে সেই লাইনটা পড়লেই তোমরা বুঝতে পারবে টি না এফ। তারপর পরের প্রশ্নটা এবারে দেখো, হোয়েন ওয়াজ ফতেপুর সিক্রি ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হুইচ স্ট্রাকচার ইজ ইটস ওয়ার্ল্ড ফেমাস নেভার। তো এই যে এখানে দেখো লাইনটা রয়েছে, তো বারবার বলছি লাইনগুলো আমি হুবহু দেখাচ্ছি, তোমাদের এরকম পেয়ে যাবে। দেখো এই যে ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1986, ফতেপুর সিক্রি আছে টাইমলেস অ্যাপিলস। তারপর এইখানে একটা আছে, দেখবে যে ফতেপুর সিক্রি হ্যাজ গ্রেট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স দো ফিকশন ইটস মাচ ইনটু দি ফ্যাক্টস। তাহলে তোমাদের এইটা হুবহু লিখে দিতে পারো যে ফতেপুর সিক্রি was declared a World Heritage Site in 1986. The Taj Mahal is its world famous never. এটা হলো 1 নম্বরের প্রশ্নটা। তাহলে এর পরের প্রশ্নটা কি আছে না, 2 নম্বর প্রশ্নটা দেখো, যে দেয়া আছে হু বিল্ড ফতেপুর সিক্রি, হোয়াট ডাজ দি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দি সাইট সাফার ফ্রম। তাহলে হু না, এইখানে তো দেখা আছে, দেখো যে ফতেপুর সিক্রি এইখানে পাবে যে ওয়াজ বিল্ড বাই, হুব করে দিলাম যে ফতেপুর সিক্রি ওয়াজ বিল্ড বাই দি লিজেন্ডারি মুঘল এম্পারার আকবর। এরপরে ফতেপুর সিক্রি হ্যাজ গ্রেট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স দো ফিকশন ইটস মাচ ইনটু দি ফ্যাক্টস। তো তোমাদের বারবার বলছি, এরকম লাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে লাইনগুলো দেখাতে গেলে তোমাদের হয়তো একটু দেরি হয়ে যাবে। যে বিল্ড বাই দি লিজেন্ডারি মুঘল এম্পারার আকবর, ফতেপুর সিক্রি হ্যাজ গ্রেট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স দো ফিকশন ইটস মাচ ইনটু দি ফ্যাক্টস। তোমরা বারবার বলছি, দেখবে যে আমি সমস্ত কিছু তোমাদের যে উত্তরগুলো করেছি একবারে পুরোপুরি সেন্টেন্সগুলো তুলে দেওয়া আছে। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যাপার আছে, অর্থাৎ তোমাদের কিছু কিছু ক্ষেত্রে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হলে করতে হবে। তারপরে এখানে একটা প্রশ্ন আছে 3 নম্বরে, দেখো বলা আছে যে হোয়াট ইজ দি পপুলার ভিউ রিগার্ডিং ফতেপুর সিক্রি বেসড অন। তো এইখানে যে দেখো লাইনটা হচ্ছে, পপুলার ভিউ রিগার্ডিং দি সাইট ইজ লার্জলি এ প্রোডাক্ট অফ স্টোরি স্প্রেডিং গাইডস অ্যান্ড ফোক টেলস। তাহলে এটা একবার এইরকমভাবে লিখে দাও, দি পপুলার ভিউ রিগার্ডিং ফতেপুর সিক্রি ইজ লার্জলি এ প্রোডাক্ট অফ স্টোরি স্প্রেডিং গাইডস অ্যান্ড ফোক টেলস। তাহলে এইভাবে তোমাদের লিখতে অসুবিধা নাই। এরপরে আমরা পেজ চলে যাব, দেখো পেজ নাম্বার 69, অর্থাৎ যেখানে তোমরা 67-এ পাবে। এই যে 69-এ তোমাদের প্যাসেজটা রয়েছে। আর এখানে দেখো টিএফগুলো দেখো, ম্যান কুড বি সিভিলাইজড বাই ভার্চু অফ দি ফিজিক্যাল পাওয়ার। তো এটা অবশ্যই তোমাদের এফ করতে হবে। তারপরে বলা আছে ম্যান ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানিম্যালস বাই ভার্চু অফ ফিজিক্যাল বিউটি, তাহলে এটাও এফ হবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে ম্যান নোজ হিজ স্মলনেস ইন কম্পারিজন টু দি ইউনিভার্স। তাহলে এটাকেও তোমাদের করতে হচ্ছে টি করতে হচ্ছে 3 নম্বরে। আর 4 নম্বরে দেখো বলা আছে ম্যান রোজ অ্যাবাভ সেভেজ কন্ডিশন উইথ দি হেল্প অফ ভায়োলেন্স, এটা এফ করতে হচ্ছে। এবার পরে 1 নম্বরের প্রশ্নটা কি রয়েছে দেখো, হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ অফ ম্যান ওভার ইউনিভার্স
তাহলে এটা কিন্তু আমি একদম পুরোপুরি লাইন তুলে লিখেছি, তোমাদের কিছু অসুবিধা না। আমি বারবার বলছি সব লাইনগুলো তোমাদের পক্ষে তোমাদেরকে এখানে দেখানো সম্ভব নয়, কারণ তোমরা জানো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সমস্ত পেজগুলো দেওয়া আছে, তোমরা এখানে দেখবে যে সমস্ত লাইনগুলো আমি হুবহু লিখেছি, একটু প্যাসেজটা পড়লেই পাবে। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। দি অ্যাডভান্টেজ অফ ম্যান ওভার ইউনিভার্স ইজ দ্যাট হি নোজ ইট ইজ ভাস্ট অ্যান্ড হি ইজ টাইনি বাট দি ইউনিভার্স ডাজ নট। একবারে এইরকম সব সেন্টেন্সগুলো তোমাদের প্যাসেজে রয়েছে। দেখো তার পরের প্রশ্নটা আগে দেখো, বলা আছে পরের প্রশ্নটা, এবার প্যাসেজটা দেখার পরে এইখানে দেখো পরের প্রশ্নটা দেয়া আছে যে হাউ ইজ দি ম্যান এনাবেলড টু ভয়েজ থ্রু দি ইনফাইনাইট ইন ফিলোসফি। একবারে এরকম লাইনটা একবার হুবহু রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, মানে প্রশ্নটা উত্তরটা বলেছি, তোমরা লাইনটা পাবে ওখানে। দেখো, পেন ইজ দি ভেহিকেল অফ থট অ্যান্ড ইট ইজ বাই থট দ্যাট ম্যান ইজ এনাবেলড টু ভয়েজ থ্রু দি ইনফাইনাইট ইন ফিলোসফি। তারপরের পার্টটার উত্তরটা দেখো, পরের প্রশ্নটা, হোয়াট ওয়ার রেসপন্সিবল ফর দি ডিস্ট্রাকশন অফ জারিজম। তো এটা খুব সোজা, এটা একটা লাইনই হয়ে যাচ্ছে, দি আইডিয়াস অফ বলসেভিজম ডিস্ট্রয়েড জারিজম। এরপরে দেখো পরের পেজ চলে যাচ্ছি 81, যেটা তোমরা কন্টেন্টে পাবে, হ্যাঁ 81 দেখো কন্টেন্টে পাবে 78-এ। তাহলে প্রথমের প্রশ্নটা দেখো, টু ফলসে যাব। অ্যানিম্যালস হ্যাভিং নো ইন্টালেক্ট অ্যান্ড ইমাজিনেশন often behave far more stupidly than men। তো এইটা তোমাদেরকে করতে হবে, এফ করলে বারবার বলছি তোমার উত্তরগুলো এখানে একটু দেখতে থাকবে, তোমার দরকার হলে প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নেবে। তারপরে হচ্ছে দেখো যে মেন বিইং ইন্টেলিজেন্ট অ্যান্ড ইমাজিনেটিভ ডু নট কেয়ার ফর দি পাস্ট অ্যান্ড দি প্রেজেন্ট। তাহলে এটা কেয়ার ফর দি পাস্ট অ্যান্ড দি প্রেজেন্ট, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এফ করতে হচ্ছে, 2 নম্বরটা এফ করলে। 3 নম্বরে কি রয়েছে দেখো, হোয়াট 3 নম্বরে দেখো, অনলি এ ম্যান ক্যান থিঙ্ক অফ ইনফ্লুয়েন্সিং দি আউটার ওয়ার্ল্ড বাই অবজার্ভিং ভেরিয়াস রাইচুয়ালিস্টিক গেস্টার্স। তাহলে এইটা তোমরা অবশ্যই টি করতে হচ্ছে, 3 নম্বরে অবশ্যই টি হবে। এবার 4 নম্বরে দেখো বলা আছে অ্যান অ্যানিম্যাল ইজ গাইডেড বাই ইটস ইনস্টিংক্ট, এটা তো অবশ্যই টি হবে, ট্রু। তাহলে এখানে এরপরে প্রশ্নগুলো পরের বিয়ের একের দাগে প্রশ্নটা দেখো, বলা আছে হাউ ডু দি অ্যানিম্যাল রেসপন্ড টু দেয়ার ইনস্টিংক্টস। তাহলে তোমাদের দেখবে একদম লাইনটা আমি বারবার বলছি, দেখো মনে হচ্ছে উত্তরটা অনেক বড়, কিন্তু কিচ্ছু ব্যাপার নাই, তোমরা আমি সব লাইনগুলো তুলে লিখে দিয়েছি, যেগুলো এই প্রশ্নটার উত্তরে হবে এবং খুব ভালো নম্বরভাবে ভুল হবে না। এফিসিয়েন্টলি অ্যান্ড বাই ইনস্টিংক্ট the animals do the right appropriate thing at the right moment, eat when they are hungry, look for water when they feel thirsty, make love in the mating season, rest or play when they have leisure। তাহলে দেখো এগুলো উত্তরটা তোমাদের মনে যদি বড় মনে হয়, মোটেই বড় নয়, একদম সেন্টেন্সগুলো একবার দেখবে প্যাসেজে একদম সেম টু সেম সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে। তারপরে 2 নম্বরের প্রশ্নটা দেখো, বলা আছে যে হোয়াট সর্ট অফ এক্সপ্লানেশন কুড অকার অনলি টু দি হিউম্যান মাইন্ড। তাহলে এই প্রশ্নটার উত্তরে তোমরা কি লিখবে না, অতি সহজেই এই অংশটা দেখে দেখে আছে লিখবে যে মেন ইনভেন্ট ingenious explanation for observed phenomena, they devise elaborate and roundabout means for the achievement of remote ends। একদম এইরকম সেম টু সেম রয়েছে, লাইনটি তুলে দিলেই উত্তর হয়ে গেল। তারপরে দেখো বলা আছে যে হোয়াট লেসন ডাজ এ ম্যান লার্ন ফ্রম হিজ এক্সপিরিয়েন্স আলটিমেটলি। তো এরকম লিখো আছে, দেখো একদম সেন্টেন্সটা দেখবে তোমরা প্যাসেজটাতে, আলটিমেটলি এ ম্যান লার্নস ফ্রম হিজ এক্সপিরিয়েন্স দ্যাট ম্যাজিক ফর্মুলাস অ্যান্ড সেরিমোনিয়াল গেস্টার্স ডু নট গিভ হিম হোয়াট হি ওয়ান্টস। এরপর আমরা পেজ চলে যাব, পেজ নম্বর 93, যেটা তোমরা কন্টেন্টে পাবে 91। তো যাই হোক, তো 93-তে তোমাদের প্যাসেজটা শুরু হলো, তোমাদের প্রশ্নগুলো আছে 94-এতে। দেখো প্রথমে টিএফ বলছে ওয়াটসন ওক আপ সাডেনলি অ্যাট মিডনাইট, তাহলে এটাকে অবশ্যই এফ করতে হবে। তারপরে 2-এরটা দেখো বলা আছে যে হোমস উড গেট আপ আর্লি ইন দি মর্নিং ইউজুয়ালি, তাহলে এইটাকে যদি তোমরা করতে হয় তাহলে অবশ্যই এটাকেও ফলস করতে হবে, এটাও ফলস করবে। তারপরে 3 নম্বরটা দেখো কি বলা আছে যে দি লেডি ওয়াজ ওয়েটিং ইন দি সিটিং রুম
তাহলে এইটা অবশ্যই টি করতে হচ্ছে। আর 4 নম্বরে বলা আছে দেখো যে ওয়াটসন ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ফলোয়িং হোমস ইনভেস্টিগেশন, তাহলে এইটার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এফ করতে হবে। এবারে পরে প্রশ্নটার উত্তর, বারবার বলছি প্রশ্নের উত্তর কিন্তু একদম সেন্টেন্সগুলো তুলে দেখে লিখে নিলেই হবে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে না, হোয়াট মেড ওয়াটসন সারপ্রাইজড দো হিজ ফ্রেন্ড শার্লক হোমস ওয়াজ ইউজুয়ালি এ লেট রাইজার, কোমাটা খেয়াল করবে, ওয়াটসন ফাউন্ড হিম স্ট্যান্ডিং ফুললি ড্রেসড বাই দি সাইড অফ হিজ বেড অ্যাট এ 7:15, দিস মেড ওয়াটসন সারপ্রাইজ। তাহলে এই লাইনগুলো একবারে সেন্টেন্সগুলো হুবহু তোমাদের ওই প্যাসেজে রয়েছে, আনসিনটা থেকে তোমরা দেখে দেখে এগুলো করবে। আমি তোমাদের প্রত্যেকটা লাইন এখানে দেখানোর সময় হচ্ছে না, কারণ পুরো মানে 23টা পেজের একসঙ্গে আনসিনটা দেওয়া হচ্ছে বলে। তারপরে 2 নম্বর প্রশ্নটা আবার দেখো, বলা আছে, খেয়াল করো, যে হোয়াট ডিড হোমস থিঙ্ক দ্যাট দি লেডি হ্যাড সামথিং আর্জেন্ট টু কমিউনিকেট। তাহলে এই ক্ষেত্রে তোমাদের উত্তরটা এরকম করো যে হোয়েন ইয়াং লেডিস লাইক হার ওয়ান্ডার অ্যাবাউট দি টাউন অ্যাট দ্যাট টাইম, তাহলে হোয়েন ইয়াং লেডিস লাইক হার ওয়ান্ডার অ্যাবাউট দি টাউন অ্যাট দ্যাট টাইম অফ দি মর্নিং and wake sleepy people up out of their beds, home thinks that the lady has something urgent to communicate। এবারে এই প্রসঙ্গে বলি, দু একটা শব্দ তোমাকে অর্থটা ঠিকঠাক করার জন্য হয়তো লিখতে হতে পারে, সেটা একটু বুদ্ধি করে লিখতে হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যা এতগুলো তোমাদের 23টা পেজের আনসিন করিয়ে যা বুঝলাম, তাতে কিন্তু তোমাদের 90% ক্ষেত্রেই কিচ্ছু লিখতে হচ্ছে না, শুধু দেখে সেন্টেন্সগুলো দেখে ঠিক ঠিক করে লিখে দিলেই হচ্ছে। এবারে পরের প্রশ্নটা দেখো, বলা আছে যে হোয়াই ডিড ওয়াটসন ফলো হোমস ডাউনস্টেয়ার্স অ্যাট ওয়ান্স, তাহলে এইটার উত্তরে তোমরা এরকম লিখো যে অ্যাজ ওয়াটসন হ্যাড নো কিনার প্লেজার দ্যান ইন ফলোয়িং হোমস ইন হিজ ইনভেস্টিগেশনস, কোমা অ্যান্ড ইন অ্যাডমায়ারিং, ADMIRING, এটা অ্যাডমায়ারিং দি ওয়ে ইন হুইচ হি সলভড দি প্রবলেম সাবমিটেড টু হিম, হি ফলোড হোমস ডাউনস্টেয়ার্স অ্যাট ওয়ান্স। তাহলে এখানে কোমাগুলো কিন্তু খুব ভাইটাল, নাহলে সেন্টেন্সটা মানাটা হবে না। এবং এই সেন্টেন্সটা বা এই শব্দগুলো সমস্ত তোমাদের প্যাসেজে রয়েছে, তোমাদেরকে বারবার বলছি একটু দেখে নিবে এবং সেইভাবে দেখে করবে, তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। তারপরে দেখো আমরা 105 পাতায় আনসিনটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কন্টেন্টে পাবে 102 পাতায়। দেখো প্রথমে টিএফগুলো একটু দেখিয়ে দিই। তাহলে প্রথমে টিএফের কি প্রশ্নটা আছে দেখো, দি নেম অফ দি অরিজিনাল সাইট অফ দি অলিম্পিক গেমস ইজ অলিম্পিয়া, তাহলে এটা টি করতে হচ্ছে। তারপর 2 নম্বরে কি আছে দেখো, বলা আছে যে অলিম্পিক গেমস এ গ্রেট ফেস্টিভ্যাল অফ দি গ্রিক্স আর হেল্ড ফর উইকস, এটা ফর উইকস নয়, এটা এফ করতে হবে, এটা বারবার বলছি এটা এফ করতে হবে। এরপরে দেখো বলা আছে যে 3 নম্বরে স্লেভস ওয়ার নট অ্যালাউড টু ওয়াচ দি গেমস, এটা টি করতে হবে, ঠিকই আছে। তারপরে দেখো 4 নম্বরে কি আছে, অলিম্পিক গেমস ওয়ার ডেডিকেটেড টু দি অনার অফ জিউস, তাহলে এটাও ঠিকই আছে, ট্রু, অর্থাৎ টি হলো। এবারে শর্ট কোশ্চেনগুলো দেখো, বলা আছে হু ওয়ার অরিজিনালি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দি অলিম্পিক গেমস অ্যান্ড হু ওয়ার নট অ্যালাউড, এই যে সেন্টেন্সটা রয়েছে, আমি বারবার বলছি সেন্টেন্সগুলো সব প্যাসেজ থেকে হুবহু তোলা আছে অধিকাংশ ক্ষেত্রেই। অরিজিনালি মেন হু স্পোক গ্রিক অ্যাজ দেয়ার মাদার টাং were allowed to compete in the Olympic Games. Barbarians were admitted only as spectators and slaves were not allowed at all. তাহলে এইভাবে তোমাদের অধিকাংশ ক্ষেত্রে আবার দেখবে সেন্টেন্সগুলো সব লিখতে গিয়ে কিছু হয়তো কোনো অংশটা ছেড়ে দিতে হতে পারে, কারণ সেই অংশটা হয়তো উত্তরের সঙ্গে মানে রেলিভেন্ট বা সামঞ্জস্যপূর্ণ নয়। এবারে পরের প্রশ্নটা দেখো, যে বলা আছে হুইচ ওয়াজ দি অরিজিনাল সাইট অফ দি অলিম্পিক গেমস ইন এনশিয়েন্ট গ্রিস, হোয়ার ইজ অলিম্পিয়া সিচুয়েটেড, তাহলে এরকম লিখে দাও যে অলিম্পিয়া দি অরিজিনাল সাইট অফ দি অলিম্পিক গেমস ইন এনশিয়েন্ট গ্রিস ইজ সিচুয়েটেড ইন এ কোয়াইট বিউটিফুল ভ্যালি, এইটা লিখে দিলেই কিন্তু দুটো পার্টেরই উত্তর চলে আসবে। তারপরে দেখো বলা আছে যে এইখানে দেখো
Why were the Olympic Games regarded as a great national festival of the entire Greek race? Greek race, তাহলে এইটা এরকম করো। এটা দেখো উত্তরটা বড় মনে হলো, বারবার বলছি উত্তরটা কিন্তু এইখানে সবসময় খেয়াল করে, উত্তরটা বড় মনে হলেও এইটা কিন্তু হুবহু সেন্টেন্সটা রয়েছে। The Olympic Games was regarded as a great national festival because during the week of festival all groups forgot their narrow identities. The simple reward of a twig of old olive immortalized the victor and his family. তাহলে এই সেন্টেন্সগুলো তোমাদের প্যাসেজে রয়েছে, দেখে দেখে শুধু লেখা। এরপরে দেখো আমরা চলে যাব পেজ নাম্বার 117, যেটা তোমরা কন্টেন্টে পাবে 114-তে। তো আমরা 117তে আনসিনটা রয়েছে এবং তার উত্তর প্রশ্নগুলো রয়েছে। দেখো প্রথমে কি প্রশ্নটা রয়েছে, টিএফে স্পেন্সার রোড ফেয়ারি কুইন, এটাতে ঠিকই আছে, তাহলে টি লিখলে। তারপরেটা দেখো যে অ্যালিগরি ওয়াজ দি মোস্ট পপুলার লিটারেরি জেনার ইন দি মেডিয়েভাল এজ, তাহলে এটাও ঠিকই আছে, টি করতে হবে অবশ্যই। তারপরে দেখো বলা আছে পেন্সার ওয়াজ দি টিপিক্যাল প্রোডাক্ট অফ দি রোমান্টিক এজ, এটি কিন্তু ফলস, তাহলে এই জন্য এফ লিখতে হবে, এফ। তারপরে 4 নম্বরটা দেখো the allegory writer sought to concretize the abstract idea, তাই এটা অবশ্যই টি করতে হবে, তাহলে টি করলে। এবারে 1 নম্বরে প্রশ্নটা কি রয়েছে দেখো, হাউ ডিড পেন্সার গিভ ভেন টু দি স্পিরিট অফ হিজ এজ, তাহলে এই সেন্টেন্সটা ছোটই, কারণ এই সেন্টেন্সটা এইটুকু উত্তর লিখলেই হয়ে যাবে। পেন্সার গেভ ভেন টু দি স্পিরিট অফ হিজ এজ থ্রু দি মিডিয়াম অফ অ্যালিগরি, থ্রু দি মিডিয়াম অফ অ্যালিগরি, থ্রু দি মিডিয়াম অফ অ্যালিগরি। তারপরের অংশটাতে প্রশ্নটা দেখো, হোয়াট ডু উই নোটিস ইন দি এলিজাবেথান এজ, তাহলে ইন দি এলিজাবেথান এজ উই নোটিস দি ক্রস কারেন্টস অফ দি টু সিগনিফিকেন্ট মুভমেন্টস, দিয়ে একটা ড্যাশটা দেবে, সিগনিফিকেন্ট মুভমেন্টস রেনেসা অ্যান্ড রিফরমেশন, রেনেসা অ্যান্ড রিফরমেশন। এই সেন্টেন্সগুলো কিন্তু বারবার বলেছি আছে তোমরা প্যাসেজে, দেখো একদম সেম টু সেম সেন্টেন্সগুলি তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো আর সেন্টেন্সগুলো দেখে দেখে উত্তরগুলো করবে, যাতে করে তোমাদের মানে মোটি বানান ভুল না হয়, কনস্ট্রাকশনে ভুল না হয়, এবং একদম পুরো নম্বর পাবে, ভালো নম্বর পাবে, কিচ্ছু অসুবিধা নেই। তোমরা একটু চেষ্টা করলে পুরো 10কে 10ই পাওয়া যাবে, এবং আনসিনে সবচেয়ে মানে বেশি নাম্বার পাওয়া যাবে আনসিনেই, কিন্তু আনসিনে ফুল মার্কস সহজেই পাওয়া যায়, তোমরা একটু চেষ্টা করলেই হবে। তারপরে দেখো পরের প্রশ্নটা, লাস্ট শেষ প্রশ্নটা উত্তরটা কি, যে মেনশন দি টু গ্রেট লিটারেরি মুভমেন্টস অ্যাজ স্টেটেড ইন দি অ্যাবাভ টেক্সট, ওই একই উত্তরটা দুয়েরটার মতনই। দি গ্রেট লিটারেরি মুভমেন্টস মেনশনড ইন দি প্যাসেজ আর দি রেনেসা অ্যান্ড দি রিফরমেশন। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 127, যেটা তোমরা কন্টেন্টে পাবে 125-এ। তো আমি এখানে প্রশ্নগুলো আগে দেখাচ্ছি তোমাদের, দেখো টু ফলসগুলো। ভিনসেন্ট অ্যারাইভড অ্যাট দি সিটি অফ প্যারিস ইন 1868, অবশ্যই এটা ফলস হবে, এটা এফ করলে প্রথমে এফ লিখলে। তারপর 2 নম্বরে আছে দেখো বলা আছে যে থিও ওয়াজ দি ব্রাদার হু অলসো মুভড উইথ ভিনসেন্ট টু প্যারিস, তাহলে এটাও তোমাদেরকে টি করতে হবে, অবশ্যই এটা টি হবে। তারপরটা দেখো ইন এপ্রিল ভিনসেন্ট অ্যালোন মুভ টু মন্টমাস্টার, তাহলে এই মন্টমাস্টারে ইন এপ্রিল ভিনসেন্ট একাকি গিয়েছিল, মানে এপ্রিল একা গিয়ে, তাহলে এটা অবশ্যই 3-এরটা করলে ফলস। তারপরে ভিনসেন্ট ভ্যান গগ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মডার্ন আর্ট, এটা কিন্তু অবশ্যই টি করতে হবে, তাহলে টি করলে। এবারে বিয়ের দাগে দেখো প্রশ্নটা কি রয়েছে, যে হোয়াট হেল্পড ভিনসেন্ট বিকাম ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিস্ট ইন মডার্ন আর্ট, তাহলে এরকম সেন্টেন্সগুলো রয়েছে, এটা একদম তোমরা প্যাসেজটা খুঁজলেই পাবে। দেখো দি mass impressions of the city, mass impressions of the city of Montmartre and the constant talk of art had a deep influence on Vincent, and his long years of learning and long years of training helped to become one of the most important artists in modern art। তাহলে দেখো উত্তরটা কিন্তু মোটেই বড় নয়, তাছাড়া আমার এই লেখাটাও একটু বড় বড় তোমাদের হয়তো মনে হবে,
যে অনেকটা বড় লেখা, কিন্তু মোটেই এটা বড় নয়, এবং তোমরা একটু হিসাব করে দেখবে প্রায় 30টা শব্দের মধ্যেই সব উত্তর আছে। আর আমি সেন্টেন্সগুলো বারবার বলছি, ওখান থেকে দেখে দেখে লিখবে, তোমাদের মোটেই ভুল হবে না এবং সহজেই ভালো নম্বর পাবে। তারপরের পার্টটা উত্তরটা দেখো, এখানে পরের প্রশ্নটা রয়েছে। প্রশ্নটা আগে একটু দেখে নিই যে হোয়াট হ্যাড হ্যাপেন্ড অ্যাট, দেখো এখানে কমন্স আর্ট স্কুল, তাহলে এইখানে লিখে দিতে পারে এরকম উত্তরটা, ভিনসেন্ট ওয়েন্ট টু কমন্স আর্ট স্কুল হোয়ার হি বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হেনরি দ্য বুলস অ্যান্ড লেটার এমিলি বার্নার্ড হু রিমেন্ড এ লাইফলং ফ্রেন্ড। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা তো আমি নিজে ঠিক সাজাচ্ছি না, একবার ওখান থেকে তুলে লিখে দিচ্ছি এবং একদম টু দি পয়েন্ট উত্তর হচ্ছে, কারেক্ট উত্তর হচ্ছে, এবং ফুল মার্কস পাবে তোমরা। তারপরে দেখো লাস্টে প্রশ্নটা বলা আছে যে হোয়াট ওয়াজ দি রেজাল্ট অফ ভিনসেন্টস ফ্যামিলিয়ারিটি উইথ দি ইমপ্রেশনিস্টস। তাহলে ইমপ্রেশনিস্টদের সঙ্গে পরিচিতির কারণটা কী ছিল, পরিচিতির ফলটা কী ছিল? তাহলে ভিনসেন্ট মেড দি ইমপ্রেশনিস্টস হুম হি লার্ন টু অ্যাপ্রিসিয়েট গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি। তারপরে দেখো এবার 139 পাতা, যেটা তোমরা কিন্তু কন্টেন্টে পাবে, আনসিনটা আছে 139, তারপরে কন্টেন্টে তোমরা দেখে নাও যে 137 রয়েছে। তাহলে প্রথমে দেখো টিএফটা আগে দেখো, বলা আছে যে মার্লো ট্রান্সলেটেড সাম ওয়ার্কস অফ ওভিড দি গ্রেট ল্যাটিন পোয়েট। তাহলে এটা অবশ্যই তোমাদের টি বলতে হবে, তাহলে টি বললে। তারপর একটা রয়েছে দেখো 2 নম্বরে, শেক্সপিয়ার ওয়াজ এ ট্রু পারকারসার টু মার্লো, তাহলে প্রিকারসর টু মার্লো। তাহলে এইখানে অবশ্যই এটা এফ বলতে হবে, এটা কিন্তু ফলস হবে, কারণ মার্লো শেক্সপিয়ার প্রিকারসর ছিল না মার্লোর। তারপরে 3 নম্বরে দেখো মার্লো ডিসকার্ডেড রাইমিং ইন হিজ ড্রামা, তাহলে এটাকে তোমরা কি বলবে? অবশ্যই টি বলতে হবে, ওখানে একটু পড়লেই পাবে। তারপর 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলা আছে এ নাম্বার অফ কমেডিস বিলং টু দি এলিজাবেথান পোয়েট, এটা একদম ফলস হবে, কারণ মার্লো সব এগুলো ট্র্যাজেডি ছিল, তাহলে এটা এফ করতে হবে। এরপরে 1 নম্বরের প্রশ্নটা দেখো কি বলা আছে যে হোয়াট ওয়াজ মার্লোস চিফ কন্ট্রিবিউশন টু ড্রামা, তাহলে এই প্রশ্নটা উত্তরে এরকম লিখো যে মার্লো গেভ ইংলিশ ড্রামা অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মিটার, ডিকশন অ্যান্ড মেথড। He put aside the old rhyming lines then employed in the plays and used blank verse। তাহলে এরকম বারবার বলছি, লাইন দেখো তোমরা খুঁজলেই পেয়ে যাবে, শুধুমাত্র একটু চেষ্টা করবে প্রশ্নটা যেমন শব্দগুলো রয়েছে, যদি অর্থ ঠিক বুঝতেও না পারো, ঠিক ওই রকম রিলেটেড সেন্টেন্সগুলোতেই উত্তরটা আছে, ওই শব্দগুলো যেরকম রয়েছে সেই শব্দগুলো যেখানটা রয়েছে সেই রিলেটেডই উত্তরটা রয়েছে। আশা করা যায় তোমরা একটু হলেও মানে আইডিয়াটা করতে পারবে কি জানতে চাইছে। তারপর 2 নম্বরে প্রশ্নটা দেখো, বলা আছে হু ওয়ার দি আদার ইউনিভার্সিটি উইটস অ্যালং উইথ মার্লো, তাহলে এটারও উত্তর সোজা, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ অ্যান্ড জর্জ পিলে ওয়ার দি আদার ইউনিভার্সিটি উইটস অ্যালং উইথ মার্লো। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে প্রশ্নটা হাউ ওয়াজ মার্লো কিল্ড, এইটা কিন্তু একটু প্রথম দিকে আছে এরকম একটি ছোট্ট লাইন, সেই লাইনটা একটু খুঁজে লিখতে হবে, এই লাইনটা রয়েছে দেখবে, মার্লোজ লাইফ ওয়াজ টার্মিনেটেড অ্যাট এ ডুয়েল আফটার এ ব্রল ইন এ ট্যাভার্ন। তো এরকম একটা ছোট্ট লাইন রয়েছে, তো এই লাইনটি এরকমই করতে হবে। কিছু প্রশ্নের উত্তর তোমাদের ছোট হবে, একটা লাইনে উত্তর হয়ে যাবে, কিছু হয়তো 2-3টে সেন্টেন্স বা 3-4টে লাইন লাগবে, কিন্তু অধিকাংশ উত্তরই সবই 30টা শব্দের মধ্যে হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 151, যেটা তোমরা কন্টেন্টে পাবে 148 নম্বর পেজে। তো এর প্রথমে প্রশ্নের টিএফগুলো দেখো। আগে বলা আছে টিএফগুলো, রাস্কিন বন্ড ওয়ান্টস টু সেলিব্রেট হিজ বার্থডে উইথ পম্প, এটা অবশ্যই ফলস হবে। তাহলে দেখো যে এফ লেখা আছে, সেরকম তোমরা একটু উত্তরগুলো বারবার বলছি মিলিয়ে নেবে, আর এই সেন্টেন্সগুলো ওই প্যাসেজই রয়েছে, তাহলেই তোমরা নিজেরা বুঝতে পারবে না ফলস না ট্রু, একটু পড়তে হবে প্যাসেজটা 2-3বার ভালো করে পড়বে। তারপর দেখো রাস্কিন বন্ড ফিলস আনহ্যাপি অ্যাট টার্নিং 82, তাহলে এটাও তো অবশ্য টি বলতে হবে, কারণ তিনি এখন আনহ্যাপি ফিল করছেন, তাহলে এটা টি লিখলে। তারপরে 3-এরটা দেখো যে নাওএডেজ বন্ড রাইটস মোর হিউমারাস স্টোরিজ, এটা টি, এটাও টি হবে,
ঠিক এখন হিউম্যান স্টোরিজই তিনি বেশি লিখছেন। তারপরে 4 একটা দেখো বলা আছে কেমব্রিজ বুক ডিপো ইজ সিচুয়েটেড ইন দি টাউন অফ মুসৌরি, এটাও ঠিক, তাহলে এটা টি লিখতে হবে। এবারে প্রশ্নগুলো যাই, প্রশ্নগুলোতে বলা আছে দেখো যে হোয়েন অ্যান্ড হাউ ডাজ বন্ডস বার্থডে সেলিব্রেশন ইউজুয়ালি স্টার্ট, তাহলে এইখানে উত্তরটা এরকম লিখো, বন্ডস বার্থডে সেলিব্রেশন ওপেন স্টার্ট অ্যাট আর্লি অ্যাট as early at 8 a.m. when enthusiasts drop by with bouquets, cake and gifts। একবারে এই লাইন দেখবে সেন্টেন্স একদম ওখানে রয়েছে, এই সেন্টেন্সগুলো তোমার একদম প্যাসেজে সেম টু সেম রয়েছে, একদম সেম টু সেমই কপি করা আছে, তোমাদের বুঝতে সুবিধা, লিখতে সুবিধা এবং নম্বর পেতেও সুবিধা বা নম্বর পাবে ভালো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটা, when gifts are generally received by Bond on his birthday, তাহলে বন্ড রিকলস হিজ ফেভারিট বার্থডে গিফট, এটা বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার বুকস, অফকোর্স ওভার দি ইয়ার্স হি কনফেসেস টু গেটিং পেন্স প্রেট্টি ওপেন ফ্রম ফ্যান্স। তাহলে তারপর একটা দেখো বলা আছে প্রশ্নটা যে হাউ ডাজ বন্ড অবলাইজ হিজ ফ্যান্স ইন কেমব্রিজ বুক ডিপো, তাহলে এইখানটা এরকম লিখে দাও যে অ্যাট কেমব্রিজ বুক ডিপো হি ইউজুয়ালি সাইন্স বুকস ফর ফ্যান্স অ্যান্ড পোজেস উইথ সাম অফ দেম ফর ফটোস অনলি অন স্যাটারডেজ, হিজ বার্থডেজ আর অ্যান এক্সেপশন। তাহলে এরকম তোমরা উত্তরটা দেখে দেখে লিখবে, পুরো সেন্টেন্সটা দেখো ওখান থেকেই লেখা আছে। এরপরে চলে যাব পেজ নাম্বার 163, যেখানে তোমরা কন্টেন্টে পাবে 160-তে। দেখো 163-এ প্রথমে আমরা টিএফগুলো দেখছি, টিএফগুলো এখানে বলা আছে দেখো যে হিল সারাউন্ড চিল্কা, এটা ঠিকই আছে, এখানে টি লিখলে। তারপরে দেয়া আছে দেখো অন অ্যান আইল্যান্ড ইন চিল্কা দেয়ার ইজ এ টেম্পল, এটাও ঠিকই আছে, ট্রু হবে। তারপরে 3 নম্বরে দেখো বলা আছে চিল্কা হ্যাজ নো কানেকশন উইথ দি বে অফ বেঙ্গল, এটা ফলস, তাহলে এইটা এখানে এফ লিখলে। তারপরে 4 নম্বরে কি বলা আছে দেখো প্রন ম্যাকারেল অ্যান্ড ক্র্যাব আর আনঅ্যাভেলেবল ইন চিল্কা, এটাও ফলস, কারণ এগুলো পাওয়া যায়, তাহলে এখানে এফ লিখলে। তারপরে একের দেখে প্রশ্নটা কি আছে, হু স্পোক অ্যাবাউট চিল্কা অ্যান্ড হোয়াট ডিড হি সে, না এরকম লিখলে দি 19th century ওড়িয়া পোয়েট রাধানাথ রয় রিমার্কড দ্যাট চিল্কা ওয়াজ ট্রুলি এ থিং অফ বিউটি, এ জয় ফর এভার। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, হোয়াট ডাজ চিল্কা উইয়ার এ গ্র্যান্ড লুক, হোয়েন ডাজ চিল্কা উইয়ার এ গ্র্যান্ড লুক অ্যান্ড হোয়াই, তাহলে এরকম লিখবে চিল্কা উইয়ার্স এ গ্র্যান্ড লুক স্পেশালি ইন উইন্টার when it becomes home to exotic species of migratory birds, এটা species SPECIES, species of migratory birds arriving in large number from land as far off as Siberia and Mongolia and from some other cold countries। তাহলে এখানে দেখো মোটেই তোমাদের দেখে মনে হলো উত্তরটা এগুলো বড় নয়, 30টা শব্দের মধ্যে আছে, তোমরা দরকার হলে প্রয়োজনে কাউন্টিংয়ে করতে পারো, তবে তোমাদের কাউন্টিং করা দরকার না, ওই নিয়ে মাথা ব্যথার দরকার নেই, তোমরা এই সেন্টেন্সগুলো প্যাসেজ থেকে লিখবে, প্যাসেজ থেকে দেখে একদম এরকম রয়েছে একটু চিন্তা করে লিখবে যে কোথাও ডাইরেক্ট শব্দ রয়েছে নাকি, অর্থাৎ আই বা ইউ এরকম যে পার্সনগুলো রয়েছে সেগুলোকে প্রয়োজনে একটু চেঞ্জ করতে হবে। তাহলে তারপর একটা দেখো উত্তর সবই 30টা শব্দের আশপাশে রয়েছে, মানে ম্যাক্সিমাম উত্তর 30টা শব্দের থেকে কমে রয়েছে, যেহেতু তোমাকে 30টা শব্দের মধ্যে লিখতে হবে। তারপরে দেখো হাউ ক্যান এ ভিজিটর এক্সপ্লোর দি আইল্যান্ডস অন চিল্কা, তাহলে তোমার এই উত্তরটা এরকম দেখো লিখে দাও, এগুলো সব রয়েছে, আমি কয়েকটা প্রথম দিকে আনসারগুলো তোমাদের দেখিয়েছি যে কীরকমভাবে উত্তরগুলো দেখে দেখে লিখছি। ভিজিটর্স অফ দি লেক ক্যান রিচ দি এমিরাল্ড গ্রিন আইল্যান্ডস বাই মোটর লঞ্চেস অফ দি ওটিডিসি stationed at Barkul and Rambha that are available on hire. Motor launches of the State Revenue Department and country boats from private operators are also available. বানানটা একটু খেয়াল করা যায়, OPERATORS operators are also, এটা অলসো একটা আলাদা শব্দ, অ্যাভেলেবেল AVAILABLE, তাহলে এগুলো তোমাদের রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একটু আধটু সাজিয়ে নিতে হচ্ছে। এরপরে আমরা পেজ চলে যাব, পরের পেজ হচ্ছে দেখো পেজ নাম্বার হচ্ছে 173, যেটা তোমরা কন্টেন্টে পাবে 171। দেখো আচ্ছা 173 এখানে প্রশ্নগুলো একটু খেয়াল করো, যে প্রথমে টিএফে কি রয়েছে দেখো একটু, কার্স হ্যাভ মেড ট্রাভেল হ্যাজারাস, কখনোই না, তাহলে এইটা ফলস হবে এফ করলে।
তারপরে দুয়েরটায় কি রয়েছে দেখো, যে কার্স আর অব লিটল ইউজ নাও, এটাও ফলস, কারণ এখন খুব বেশি ব্যবহার হচ্ছে, তাহলে দুয়েরটা করলে। তারপরে তিনে কি রয়েছে দেখো, কার্স হ্যাভ লেসেন্ড মাচ পেপার ওয়ার্ক, এটা ঠিকই আছে, তাহলে টি করলে। আর 4 নম্বরে কি আছে দেখো, দি কার্ড কালচার এন্টার্ড ফার্স্ট ইনটু দি এলিট সোসাইটি, এটাও ঠিকই আছে, তাহলে এটাও তোমরা টি করলে। এরপরে পরে দেখো প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। তো কি আছে প্রথম প্রশ্ন, হাউ মেনি কার্স ডাস ওয়ান ফ্লাশ ডিউরিং দি কোর্স অফ দি ডে। তো এইটা একদম সেন্টেন্সটা দেখে দেখে লিখলে এরকম দাঁড়াবে যে ডিউরিং দি কোর্স অফ দি ডে ওয়ান ফ্ল্যাশেস এ নাম্বার অফ কার্ডস লাইক ক্রেডিট কার্ডস, ডিসকাউন্ট কার্ডস, প্রিভিলেজ কার্ডস ইটিসি, ইভিন দি ড্রাইভিং লাইসেন্সেস অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটস হ্যাভ টেকেন দি শেপ অফ কার্ডস। এরকম সব সেন্টেন্সটা রয়েছে, আর মোটেই এগুলো 30টা শব্দের বেশি নয়। তারপরে দেখো বলা আছে যে 2 নম্বরে দেখো, মেনশন মাল্টিফেরিয়াস ইউজেস অফ ডিফারেন্ট কার্ডস। তো এরকম লিখে দিতে পারো, এরকম রয়েছে সেন্টেন্সটা, মাল্টিফেরিয়াস ইউজেস অফ ডিফারেন্ট কার্ডস ইনক্লুড রাইট ফ্রম দি হোটেল বিল টু ট্রেন or airline ticket charges and from taxi bills to a bag full of shopping। তাহলে এরকম সেন্টেন্সটা রয়েছে, শুধু তোমাদেরকে একটু বুঝে লিখে নিতে হবে। সমস্ত শব্দের অর্থ না জানলেও তোমরা করতে পারবে, আর সমস্ত শব্দের আনসিনে সমস্ত শব্দের অর্থ হয়তো তোমাদের নাও জানা থাকতে পারে, কিন্তু কোনো প্রবলেম নাই, তোমরা সহজেই দেখে দেখে উত্তরগুলো সেন্টেন্সগুলো দেখে দেখে লিখে দিবে প্যাসেজ থেকে। আর তোমাদের যেহেতু প্যাসেজ থেকে দেখে লিখতে হবে, সব আনসিনের মানে প্রশ্নগুলোর উত্তর এবং ট্রু ফলস আরামসে করতে পারবে, এবং এখান থেকে 10 নম্বর পাওয়ার প্রবল চান্স আছে, তোমরা একটু শুধু দেখে লিখে নাও। তারপরে দেখো পরের প্রশ্নটা, হোয়াট ফেসিলিটিস ক্যান ওয়ান হ্যাভ বাই এ ক্রেডিট কার্ড অ্যান্ড এ ডেবিট কার্ড। তো এইটা এরকম দেখে দাও, ক্রেডিট কার্ড গিভস ওয়ান ক্রেডিট ফর এ হোল লট অফ থিংস এনিহোয়ার আন্ডার দি সান অ্যান্ড এ ডেবিট কার্ড এনাবলস ওয়ান টু শপ প্র্যাকটিক্যালি উইথ অ্যান এমটি ওয়ালেট। তাহলে এরকম তোমরা দেখে দেখে লিখবে, এগুলো বারবার বলছি এইসব লাইনগুলো প্যাসেজে রয়েছে। তারপর আমরা চলে যাব 185-এ, তোমাদের কন্টেন্ট আছে কিন্তু আনসিনটা আছে 188, 188। দেখো আমরা চলে যাচ্ছি প্রথমে ট্রু ফলস। 1 নম্বরে দেখো, পথের পাঁচালী ওয়াস সত্যজিৎ রায়ের ফার্স্ট ফিচার ফিল্ম, তাহলে এটা টি হবে, তাহলে এখানে টি লিখলে তোমার প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে। তারপরে আছে দেখো, রে অলওয়েজ কোড মিউজিক ফর হিজ ফিল্মস, এটাও অবশ্যই টি, তোমার প্যাসেজটা দেখলেই বুঝতে পারবে। 3 নম্বরে দেখো, রেস গ্র্যান্ডফাদার ওয়াজ অনলি এ রাইটার অফ চিলড্রেন স্টোরি বুকস, এটা দেখো 3 নম্বরে টি হলে 4 নম্বরে কিন্তু এফ বলতে হবে। রেস ফিল্মস হ্যাড মাল্টিপল মিনিংস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এটা 3 নম্বর, এটা টি। আর 4 নম্বরে আছে রেস গ্র্যান্ডফাদার ওয়াজ অনলি এ রাইটার অফ চিলড্রেন স্টোরি বুকস, এটা কিন্তু ফলস হবে। তারপরে দেখো 1 নম্বরে কি প্রশ্নটা রয়েছে, যে হোয়াই ডিড রেস রেপুটেশন সার্জ আফটার 1959, তাহলে এইখানে কি করবে, রেস রেপুটেশন সার্জড উইথ দি কমপ্লিশন অফ দি অপু ট্রিলজি কনসিডার্ড বাই সাম ক্রিটিক্স টু বি দি গ্রেটেস্ট সিনেমেটিক সেট এভার মেড। তাহলে এরকম উত্তরটা তোমরা দেখে দেখে লিখলে। তারপর 2 নম্বরে দেখো কি আছে, হোয়াই ওয়াজ সত্যজিৎ রায়ের ফাদার ফেমাস, তাহলে এই ক্ষেত্রে তোমরা এইটা লিখে দিতে পারো যে সত্যজিৎ রায়ের ফাদার সুকুমার রায়, হু ওয়াজ ট্রেন্ড অ্যাজ এ প্রিন্টিং টেকনোলজিস্ট ইন ইংল্যান্ড, ওয়াজ বেঙ্গলস মোস্ট বিলাভেড ননসেন্স রাইম রাইটার, ইলাস্ট্রেটর অ্যান্ড কার্টুনিস্ট। তারপরে দেখো এগুলো সব লাইনগুলো সব সেন্টেন্সগুলো প্যাসেজে একদম রয়েছে, আমি সেম টু সেম তোমাদের লিখে দিয়েছি, এবং সেম টু সেম উত্তরটা হবে এবং একদম নির্ভুল হবে, তোমরা ভালো নম্বর পাবে। মেনশন এনি 3 অ্যাক্টিভিটিস রে আন্ডারটুক ফর হিজ ফিল্মস অ্যাপার্ট ফ্রম ডাইরেক্টিং দেম, তাহলে এইটা শুধু একটু সাজিয়ে লেখা, অ্যাপার্ট ফ্রম ডাইরেক্টিং রায় বা রে রোট হিজ ওন স্ক্রিন প্লেস, হ্যান্ডেলড দি ক্যামেরা অ্যান্ড ইজ ওন এডিটিং ওয়ার্ক অ্যাজ ওয়েল। এরপরে দেখো আমরা চলে যাব পেজ নাম্বার 199-এ, যেটা তোমরা পাবে কন্টেন্ট 197-এ। দেখো প্রথমে আমরা এখানে টিএফে চলে যাচ্ছি, টিএফটা আছে 200-এ। টিএফে আছে কি প্রথমে, দি গোল্ড পকেট ওয়াচ ওয়াজ গিভিন টু জিম বাই ডেলা, এটা অবশ্যই ফলস হবে। তারপর একটা দেখো বলা আছে,
যে জিম হ্যাড এনাফ আর্নিং টু বাই ডেলা এ গিফট, এটাও ফলস হবে। তারপরে দেখো বলা আছে দি প্রাইস অফ গোল্ড চেন ওয়াজ মোর দ্যান ডেলা সেভিংস থ্রু আউট দি ইয়ার, এটা একদম কারেক্ট, তাহলে সেই জন্য টি লিখতে হবে। আর 4 নম্বরে বলা আছে দেখো হাউ ডিড ডেলা ম্যানেজ টু বাই এ, না এইখানে প্রশ্নটা, ডেলা কাউন্টেড হার সেভিংস 3 টাইমস বিকজ সি ওয়াজ পুয়ার ইন কাউন্টিং, মোটেই নয়, সে মানে তার টাকা পয়সা গুনতে যে অসমর্থ তার জন্যে 3বার গুনেছিল তা নয়, তাহলে এটা এভাবে এফ বলতে হবে, ফলস। এবারে দেখো একের দাগে প্রশ্নটা কি বলেছে যে ডেসক্রাইব দি টু প্রাউড পজিশনস অফ জিম অ্যান্ড ডেলা, তাহলে তাদের প্রিয় জিনিসগুলো কি ছিল না, ডেলা হ্যাড দি লংগেস্ট অ্যান্ড দি মোস্ট বিউটিফুল হেয়ার ইন নিউ ইয়র্ক অ্যান্ড জিম পসেসড এ গোল্ড পকেট ওয়াচ গিভিন টু হিম বাই হিজ ফাদার, দিস ওয়ার দি টু প্রাউড পজিশনস অফ জিম অ্যান্ড ডেলা। এরপরে দুয়ে প্রশ্নটা উত্তরটা কীরকম হবে দেখো, দুয়ে প্রশ্নটা আগে দেখো, হোয়াট ওয়াজ জিম অ্যান্ড ডেলাস উইশ টু গিভ ইচ আদার অ্যাজ ক্রিসমাস প্রেজেন্ট, তাহলে জিম উইশ টু গিভ ডেলা এ এখানে দেখো বিজুয়াল্ড কম অ্যাজ এ ক্রিসমাস প্রেজেন্ট অ্যান্ড ডেলা উইশ টু গিভ জিম এ গোল্ড ওয়াচ চেন অ্যাজ এ ক্রিসমাস প্রেজেন্ট, তাহলে এরকম লিখে দিলেই হবে, একটু এটা সাজিয়ে লিখে দিতে হচ্ছে। তারপরেরটা দেখো বলা আছে প্রশ্নটা হাউ ডিড ডেলা ম্যানেজ টু বাই এ প্রেজেন্ট ফর জিম, এরকম উত্তরটা লিখে দাও। এটা কিন্তু সেন্টেন্সটা রয়েছে দেখো এরকম এত বড় হলেও সম্পূর্ণভাবে ওখান থেকেই তুলে নেওয়া, কোট করে লেখা। ডেলা entered a shop with the notice here bought, an hour later she walked out of the shop without hair. On the way home she stopped at a watchmaker's shop until at last she found exactly the right chain to suit জিন্স ওয়াচ। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 2010, যেটা তোমরা 208 কন্টেন্টে পাবে। আনসিনটা আছে দেখো 210-এ, প্রশ্নগুলো আছে 211-তে। প্রথমে দেখো এখানে টিএফটা আগে দেখে নাও যে দি বেসিক সোর্স অফ ম্যান পাওয়ার ইন এ কান্ট্রি ইজ ইটস পপুলেশন, তাহলে এটা তো টি বলতেই হবে, তাহলে তোমরা টি করলে। তারপরে আছে দেখো বলা আছে যে mass literacy is one of the burdens for almost all the developed countries of the third world, তাহলে এটাও অবশ্য টি করতে হবে, তাহলে টি করলে। আর 3 নম্বরে দেখো বলা আছে যে না 3 নম্বরে দেখো এটা হ্যাঁ ওয়ান অফ দি বার্ডেন্স অফ অলমোস্ট অল দি ডেভেলপিং কান্ট্রিজ অফ দি থার্ড ওয়ার্ল্ড, 3 নম্বরে বলা আছে দেখো ম্যালথিউজিয়ান থিওরি ইজ রিলেটেড টু ইকোনমিক্স, এইটি কিন্তু অবশ্যই ফলস করতে হবে, তাহলে এফ করলে। তারপরে 4 নম্বরে দেখো বলা আছে দি ফল্টি সোশিও ইকোনমিক স্ট্রাকচার ইজ রেসপন্সিবল ফর দি ম্যালাডি, এইটি টি, তাহলে এখানে টি করলে। এবারে বিয়ের দাগে যে প্রশ্নগুলো বলা আছে খেয়াল করো, হোয়াট আর দি বার্ডেন্স অফ এ ডেভেলপিং কান্ট্রি অফ দি থার্ড ওয়ার্ল্ড, এটা দেখে দেখে লিখবে। এরকম একদম সমস্ত বারবার বলছি সেন্টেন্সটা দেখো প্যাসেজই রয়েছে, তোমার শুধু দেখে দেখে লিখো। আমি বারবার বলছি প্রশ্নের শব্দগুলো রিলেটেড সেন্টেন্সগুলো খুঁজবে, যদি মানে মোটেই না বুঝতে পারো ঠিক সেই সেন্টেন্সটাতেই সাধারণত উত্তরটা দেওয়া রয়েছে। অল দি ডেভেলপিং কান্ট্রিজ অফ দি থার্ড ওয়ার্ল্ড আর বার্ডেন্ড উইথ লার্জ অ্যান্ড র্যাপিডলি গ্রোয়িং পপুলেশন, ম্যাস ইলিটারেসি, ম্যাস আনএমপ্লয়মেন্ট, আন্ডার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, ব্যাকওয়ার্ড টেকনোলজি, তাহলে এইগুলো তোমাদের হচ্ছে কন্ডিশনগুলো, তাহলে এটা দেখে দেখে তোমরা লিখবে। এটা আমি বারবার বলছি, তোমাদের ভয় খাওয়ার কিছু নাই, যত জটিল শব্দই হোক তোমরা তো প্যাসেজটা দেখে দেখে লিখবে, এবং প্যাসেজটা পুরো সেন্টেন্সটা দেখে লেখার জন্য যেখানেই কোমা বা কোটেশন মার্ক যা কিছু থাকবে সেগুলো ঠিক সেইভাবে সাজিয়ে লিখবে, এবং তোমরা তাতে বানানগুলো দেখে দেখে লিখবে, ভুল হবে না, আর তোমাদের কনস্ট্রাকশনটাও ঠিক থাকবে। তারপরে দেখো 2 নম্বর হুইচ থিওরি হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান এফেক্টিভ টুল, হবে এটা ফুল হবে না, এফেক্টিভ টুল TOOL, এটা টি হবে, এফেক্টিভ টুল ফর দি পাস্ট 2 centuries, তাহলে এরকম করে দাও, ফর দি পাস্ট 2 centuries দি ম্যালথিউজিয়ান, এটা হচ্ছে MAL হবে, MALTHUSIAN, ম্যালথিউজিয়ান থিওরি অফ পপুলেশন হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান এফেক্টিভ টুল ইন দি হ্যান্ডস অফ দি রুলার্স অ্যান্ড এক্সপ্লয়টিং ক্লাসেস, তাহলে এটা এরকমভাবে লিখলে এরকম দেখে দেখে উত্তরটা লিখবে। তারপরে 3 নম্বরের প্রশ্নটা আছে দেখো, হোয়াট কাইন্ড অফ রিয়েলাইজেশন হ্যাজ ডেমোলিশড দি ম্যালথিউজিয়ান থিওরি,
তাহলে এরকম করে দিবে যে দেখো, ইট হ্যাজ লেড টু দি রিয়েলাইজেশন দ্যাট it is not the size of the population, it is not the size of the population as such, but underdevelopment of the resources as well as system of faulty distribution of the wealth and the faulty socio-economic structure has demolished the Malthusian theory. তাহলে দেখো এইগুলো কিন্তু দেখো তোমাদের মনে হচ্ছে উত্তরটা বড়, কিন্তু একবার 30টা শব্দের মধ্যেই প্রায় রয়েছে, এবং একবার সেন্টেন্সটা আমি ওখান থেকে তুলে লিখে দিয়েছি, তোমাদের কোনো কিছুই কিন্তু ভয় খাওয়ার কিছু নাই। এরপরে দেখো পেজ নাম্বার চলে যাব 221-এ, যেটা তোমরা কন্টেন্টে পাবে 218। দেখো 221-এ আমাদের প্রশ্নটা থাকলেও, হ্যাঁ এখানে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্যাসেজটার পরেই। তো এখানে কি আছে, টি.এফ রাস্কিন বন্ড নিডস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রিডার্স, তাহলে এটা অবশ্যই করতে হবে, এফ করতে হবে ফলস। তারপর 2 নম্বরে কি রয়েছে, হি হ্যাজ রিটেন মেনি বুকস, এটা তো অবশ্যই টি করতে হবে। তারপর 3 নম্বরে কি রয়েছে দেখো, হি ইজ ইন হিজ 80s, হ্যাঁ অক্টোজেনারিয়ান, তাহলে অবশ্যই 3-এরটা করতে হবে টি। তারপরে 4-এ কি আছে দেখো, হি কেম টু দি অফিস অফ ইন্ডিয়ান এক্সপ্রেস ফর দি ইন্টারভিউ, মোটেই না, তাহলে এটা ফলস করতে হবে এফ। তারপরে কি করে প্রশ্নটা আছে দেখো বিয়ের দাগে, বলছে হোয়ার ডাজ রাস্কিন বন্ড লিভ, ইন হুইচ পার্ট অফ আওয়ার কান্ট্রি ইজ দ্যাট, এবারে দেখো দ্যাট প্লেস লোকেটেড, তাহলে এইখানটা কি উত্তরটা লিখবে না, রাস্কিন বন্ড উইভস ওয়ার্ডস টুগেদার অ্যাট হিজ ল্যান্ডুর রেসিডেন্স, এখানে ভালো করে খেয়াল করো, রাস্কিন যেমন প্যাসেজে রয়েছে সেরকমভাবেই লেখা হচ্ছে উত্তরটা, রাস্কিন বন্ড উইভস ওয়ার্ডস টুগেদার অ্যাট হিজ ল্যান্ডুর রেসিডেন্স ড্রিঙ্কিং ইন ক্রিস্প মর্নিং এয়ার ফ্রম দি হিমালয়াস। তাহলে বারবার বলছি যে যেমনভাবে প্রশ্নটা রয়েছে ঠিক সেইভাবে লিখতে হবে। এবারে তোমার প্যাসেজে যা রয়েছে, প্যাসেজে একদম এরকম তার বাসস্থান সম্পর্কে যার ডিটেলসটি রয়েছে সেটি হচ্ছে এইটি, এরকম হুবহু লাইনটি রয়েছে, এই লাইনটি তোমার প্যাসেজে রয়েছে, তাই এই লাইনটি এরকম করে লেখা হলো, আর এর বেশি তার বাসস্থান বা রেসিডেন্ট সম্পর্কে ইনফরমেশন নাই, তাহলে এইটি যেটি রয়েছে সেইটি আমরা জানলেও, কিন্তু বারবার বলছি প্যাসেজে যে থাকবে সেইটা আমরা ফলো করব, আমরা জানলেও প্যাসেজে যেটি আছে সেইটি আমরা লিখব। এবারে দেখো 2 নম্বরের প্রশ্নটা এখানে রয়েছে, কি দেখো যে হোয়াই ডাজ বন্ডস রাইটিং সিম পার্সোনাল, তাহলে এইটার উত্তরে তোমরা এরকম লিখো যে বন্ডস রাইটিং সিমস পার্সোনাল বিকজ অফ ইটস ইননেট এবিলিটি টু টাগ অ্যাট আওয়ার হার্ট স্ট্রিং স্টোরিজ অ্যাবাউট এ চাইল্ডস লোনলিনেস, এমটি রেলওয়ে স্টেশনস সিনস ফ্রম নেচার, এটা এমটি রেলওয়ে স্টেশনের পর একটা কমা দাও, সিনস ফ্রম নেচার সাচ অ্যাজ এ গার্গলিং স্ট্রিম অর দি মাইটি মাউন্টেন্স, তাহলে কি ভালো করে দেখো যে এইটা কেন পার্সোনাল মনে হচ্ছে না, এগুলো বন্ডস রাইটিং সিমস পার্সোনাল বিকজ অফ ইটস, এটা কারণ এগুলো রয়েছে তো তোমাদের একবারে সেম সেন্টেন্সটাই রয়েছে, সেই জন্য এটাতে তোমাদের কিচ্ছু অসুবিধা নাই, তোমাদের যদি মানে অর্থ বুঝতে নাও পারো তোমরা এরকমভাবে লিখতে পারবে। বারবার বলছি এই প্রসেসটা অবলম্বন করে তোমরা আনসিনে 10-কে 10 পাবে। তাহলে বন্ডস রাইটিং সিমস পার্সোনাল বিকজ অফ ইটস ইননেট এবিলিটি টু টাগ অ্যাট আওয়ার হার্ট স্ট্রিং স্টোরিজ অ্যাবাউট এ চাইল্ডস লোনলিনেস, এমটি রেলওয়ে স্টেশন, সিনস ফ্রম নেচার সাচ অ্যাজ এ গার্গলিং স্ট্রিম অর দি মাইটি মাউন্টেন্স। তারপরে 3 নম্বরে দেখো প্রশ্নটা কি রয়েছে, বলা আছে যে এখানে প্রশ্নটা দেখো 3 নম্বরে, হোয়াট ইজ দি নেম অফ হিজ লেটেস্ট বুক অ্যান্ড হোয়াট ইজ দি নেম অফ ইটস পাবলিশার, তাহলে এইখানে যেমনটি রয়েছে এটি দেখে দেখো, এটা মোটেই বড় নয়, আমি তোমাদের সুবিধার্থে তোমরা নিজেরা যদি কনস্ট্রাকশন না করতে পারো সেন্টেন্স ওখান থেকে দেখে লিখবে, হিজ লেটেস্ট বুক এ লিটল বুক অফ ইন্ডিয়া পাবলিশড বাই পেঙ্গুইন বুকস কমেমোরেটেড হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অফ লিভিং ইন অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ইন্ডিয়া, তাহলে এরকম দেখে দেখে লিখে দেওয়া, তাহলে তোমাদের উত্তর ঠিক হবে, তোমার কনস্ট্রাকশন ভুল হতে পারে। এরপরে চলে যাবো পেজ নাম্বার 232, যেটা তোমরা কন্টেন্টে পাবে 230-এ। দেখো প্রথমেই আমরা চলে যাচ্ছি টিএফগুলো, দেখো দি হাউস অফ পেগোটিস ব্রাদার ওয়াস এ রিয়েল ট্রেন কম্পার্টমেন্ট, এটা কিন্তু ফলস হবে, তাহলে এফ করলে ফলস। তারপরে 2 নম্বরে বলা আছে দেখো যে দি মিরার অফ দি বেডরুম ওয়াজ ফ্রেমড উইথ কার্ভড উড, তাহলে এটাও ফলস হবে, তাহলে এফ করলে এফ।
তারপর 3 নম্বরে বলা আছে দেখো যে দি বেডরুম ওয়াজ ওয়েল ফার্নিশ, তাহলে দি বেডরুম ওয়াজ ওয়েল ফার্নিশ, এটা ঠিকই আছে, তাহলে টি করলে। আর 4 নম্বরে বলা আছে অবশ্যই দেয়ার ওয়াজ এ কপি অফ হ্যামলেট অন দি টি ট্রে, মোটেই নয়, তাহলে এটা ফলস করতে হবে। তোমাদের এই টু ফলসের ক্ষেত্রে কখনো কখনো 3টে টু হতে পারে, কখনো কখনো 3টে ফলস হতে পারে, তোমরা কিন্তু ভয় খেও না। আবার 2টো টি 2টো এফ তাও হতে পারে। তোমরা পরপর এফ হয়ে যাচ্ছে বলে বা পরপর টি হয়ে যাচ্ছে বলে তোমাদের এরকম সন্দেহ করার কিছু নাই। তোমরা সেন্টেন্সটা দেখবে, প্যাসেজের ঠিক কোন জায়গায় রয়েছে, ঠিক সেই সেন্টেন্সটার সঙ্গে ওই প্যাসেজের সেন্টেন্সটা মিলছে কিনা ঠিকঠাক, তাহলেই তো তোমরা বুঝতে পারবে টি না এফ। দি তারপরে দেখো এক একটা প্রশ্নটা কি আগে একটু দেখে নিই আমরা, যে হাউ ওয়াজ দি টি ট্রে কেপ্ট অ্যান্ড হোয়াই, এরকম দেখো সেন্টেন্সটা রয়েছে, আমি একদম সেম টু সেম তুলে দিয়েছি। দেখো দি টি ট্রে ওয়াজ কেপ্ট ফ্রম টাম্বলিং ডাউন বাই এ বাইবেল অ্যান্ড দি ট্রে ইফ ইট হ্যাড টাম্বল ডাউন would have smashed a quantity of cups and saucers and a teapot that were grouped around the book। তাহলে এরকম সেম সেম মানে সেন্টেন্সটা সেম টু সেম লিখে দিলাম। তারপরে দেখো দি, এখানে দেখো প্রশ্নটা হাউ ওয়াজ দি বেডরুম ফার্নিশড, তাহলে এই 2 নম্বরের প্রশ্নটা যদি এরকম হয় তাহলে কি লিখবে উত্তরে, দি বেডরুম হ্যাড এ লুকিং গ্লাস nailed against the wall and framed with oyster shells, a little bed, a nosegay of seaweed in a blue mug on the table. The walls were এখানটা আর একটু লিখে দেবে, দি ওয়ালস ওয়ার হোয়াইট ওয়াশড, এটা বানানটা ভুল আছে, ডব্লিউ এটা হোয়াট ওয়াশটা আছে না, এইখানে একটু বানানটা খেয়াল করা যে এটা হোয়াইট ওয়াশড করতে হবে। দেখো এখানে এরকম টাম্বল ডাউন এটা লিখলে তারপরে এখানে সাজানোর পরে এটি লিখতে হবে যে নেল এগেনস্ট দি ওয়াল ফ্রেমড উইথ ওয়েস্টার সেলস এ লিটল বিট হুইচ ওয়াশ। এবার আমরা এগুলো এত না লিখে এবারে আমার মূল জিনিসটা লিখে যে হোয়াইট ওয়াশ হবে, এখানে বানানটা আমি একটু ভুল লিখি, WHITE হবে, WHITE হোয়াইট ওয়াশ, WHITE হোয়াইট ওয়াশড অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। এরপরে এরকম মানে দেখে দেখে লেখা, আমি প্রত্যেকবার তোমাদের সেন্টেন্সগুলো দেখে লেখানো যাচ্ছে না, মানে দেখানো যাচ্ছে না প্যাসেজ থেকে, তোমরা দেখে নেবে, আমি এখান থেকে সেম টু সেম লিখেছি। তারপর পরে 3 নম্বরের পার্টটা দেখো যে কি বলা আছে, হোয়াট ওয়াজ দেয়ার স্মেল অফ ফিশ, হোয়াই ওয়াজ দেয়ার স্মেল অফ ফিশ ইন দি হাউস, তাহলে এইখানটি এরকম লিখো যে দেয়ার ওয়াজ স্মেল অফ ফিশ ইন দি হাউস বিকজ পেগোটিস ব্রাদার ডিল্ট ইন লবস্টার্স, crabs and crowfish which were usually to be found in a little wooden outhouse where the pots and kettles were kept। তাহলে এরকম তোমরা সেন্টেন্সগুলো দেখে দেখে লিখবে। প্রত্যেক ক্ষেত্রে উত্তরগুলো বারবার বলছি যে মার্কিংগুলো দেখানো যাচ্ছে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে, 23টা পেজের আনসিন একসঙ্গে দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার্থে। এবারে দেখো আমরা পেজ নাম্বার চলে যাব 243, যেটা তোমাদের 241 কন্টেন্টে পাবে। তাহলে 243-এর দেখো প্যাসেজটা রয়েছে, কিন্তু তোমাদের প্রশ্নগুলো পেয়ে যাবে 244-এ। 244-এ প্রথমে কি দেখো টিএফটা বলেছে যে অ্যাকর্ডিং টু এ প্রিভেন্টিভ মেডিসিন এক্সপার্ট পিপল শুড ওয়াক ইন দি মর্নিং, তাহলে এটা অবশ্যই এখানে এফ বলতে হবে। 243-এ যে পেজটা আছে 244-এ এফ বলবে, এফ। তারপরে আছে দেখো পরের পার্টটা 2 নম্বরেরটা দেখো কি বলা আছে না, এখানে দেখো যে অ্যাকর্ডিং টু ডিজেল এক্সজস্ট ব্রিং এ নাম্বার অফ হেলথ হ্যাজার্ডস, তাহলে এইটা যদি হয় তাহলে এরকম দুয়েরটাই বলতে হবে, টি বলতে হবে, তাহলে দুয়েরটাই টি বললে। 3 নম্বরে দেখো লেখা আছে ফ্রম নভেম্বর অনওয়ার্ডস দি পার্টিকেল পলিউশন ইন কলকাতা ইনক্রিজেস, তাহলে এইটা কি লিখলে না, অবশ্যই 3-এরটাই টি লিখলে, 3-এরটাই টি লিখলে। তবে 4-এরটাই কি বলা আছে দেখো যে CAC recommends no immediate pollution control measure for কলকাতা, এটা অবশ্যই এফ করতে হবে, 4 নম্বরে এফ করলে। তারপরে প্রশ্নটা কি আছে দেখো যে হোয়াট হেলথ হ্যাজার্ডস আর কজড বাই দি এক্সপোজার টু ডিজেল এক্সজস্ট, তাহলে এইটা একবারে একটু বড় মনে হলেও কিন্তু বারবার বলছি তোমাদের একদম দেখে দেখে লেখা, কিচ্ছু অসুবিধা হবে না। এক্সপোজার টু ডিজেল এক্সজস্ট ক্যান হ্যাভ ইমিডিয়েট হেলথ এফেক্টস, it causes irritation in the eyes, nose, throat and lungs and leads to coughs, headaches
লাইট হেডেডনেস অ্যান্ড নোসিয়া। বিসাইডস, এবারে আর একটু যোগ করার জন্য, সেন্টেন্সটা ছোট করার জন্য একটু ছেঁটে দিয়ে এরকমভাবে লেখা, বিসাইডস পিপিল উইথ অ্যালার্জিস আর মেড মোর সাসেপ্টিবল টু মেটেরিয়ালস টু হুইচ দে আর অ্যালার্জিক। এবারে এই একই প্রশ্নটার শেষের পার্টটার উত্তরটা পরের প্রশ্নটা তো করতে হবে। কীরকম না, পরের প্রশ্নটা আগে দেখো, যে বলা আছে যে হোয়াট ইজ রেকমেন্ডেড বাই প্রিভেন্টিভ মেডিসিন এক্সপার্ট দেবাশিস বসু। তাহলে এইখানে দেখো বলা আছে মর্নিং ওয়াকার্স উইল ব্রিথ ইন পয়জন অ্যান্ড ফল ইল ফ্রম সাস্টেন এক্সপোজার টু ডিজেল এক্সজস্ট, দে শুড গো ফর ওয়াকস ইন দি ইভিনিং। এইটা দেখো আমি কেমনভাবে লিখেছি না, যেমনটি তোমাদের প্যাসেজটি রয়েছে তেমনটি করে দিয়েছি, কারণ তোমার নিজেরা কনস্ট্রাকশন করা একটু অসুবিধা বলে। তাহলে সেড প্রিভেন্টিভ মেডিসিন এক্সপার্ট দেবাশিস বসু। তাহলে বারবার বলছি যে যেমনভাবে প্যাসেজে রয়েছে তোমাদের কনস্ট্রাকশন অসুবিধা হতে পারে, ভুল হতে পারে, তোমরা এইভাবে লিখবে এবং প্যাসেজটা যেরকম রয়েছে সেরকমই লিখে দিতে হবে, কারণ কিছু ক্ষেত্রে তোমার আর নতুন করে যদি তোমরা কনস্ট্রাকশন করতে যাও তাতে ভুল হবে। তারপরে লাস্টের প্রশ্নটা উত্তরটা দেখো, লাস্টের প্রশ্নটা বারবার বলছিলাম যে কিছুটা উত্তর তোমাদের ওই প্রথম প্রশ্নটার সেকেন্ড পার্টটাতে হবে। তাহলে কি বলেছে লাস্টে, হাউ আর দি অ্যালার্জি পেশেন্টস অ্যাফেক্টেড বাই দি ডিজেল এক্সপোজার। তোমরা এই যেটা যে লাস্ট অংশটা ছিল, লাস্টের অংশটা, সেই অংশটা এখানে এরকম একটু লিখে দিতে হচ্ছে যে স্টাডিজ শো দ্যাট ডিজেল পার্টিকেলস মেক পিপল উইথ অ্যালার্জিস মোর সাসেপ্টিবল টু মেটেরিয়ালস টু হুইচ দে আর অ্যালার্জিক সাচ অ্যাজ ডাস্ট অ্যান্ড পোলেন। তাহলে এরকম তোমাদের অংশটা মানে পুরোপুরি রয়েছে প্যাসেজে, দেখে লিখে দিলে। এরপর আমরা পেজ চলে যাব 254, যেটা তোমরা কন্টেন্টে পাবে 252-তে। তাহলে 254 আমরা 55-তে চলে যাচ্ছি। টিএফগুলো দেখো কি রয়েছে, এ লেটার ফ্রম COVID-19 ভ্যাকসিন প্রডিউসার অ্যান্ড সেন্টার্স অ্যাফিডেভিট ইন কলকাতা হাইকোর্ট সাজেস্ট দি কোয়ান্টিটিস অফ ডোজেস অ্যাকর্ডিং টু দি স্টেটস। এটা কলকাতা হাইকোর্ট না, এটা সুপ্রিম কোর্ট, তাই এটা এফ করতে হবে, ফলস। তারপরে 2 নম্বরে বলা আছে দেখো যে ভারত বায়োটেক ইজ সাপ্লাইং ভ্যাকসিনস ইন দেয়ার ওন ওয়ে। এটা একদম ফলস, এটা মোটেই নয়। মানে তোমার প্যাসেজটা পড়লেই বুঝতে হবে, তাহলে এফ করতে হবে। 3 নম্বরটা কোনো কারণে অমিট হয়ে গেছে, 3 নম্বরটা এখানে দেয়া নেই। এটা আমি 4 নম্বরেরটা বলছি, 3 নম্বরটা যেহেতু এখানে দেয়া নেই, এটা অমিট হয়ে গেছে। 4 নম্বর টু ফলসটা দেখো, দি দিল্লি গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দ্যাট নো ভ্যাকসিনেশন সেন্টার would administer কোভ্যাক্সিন টু পিপল বিটুইন 18 to 45 ইয়ার্স ফ্রম থার্সডে। তো এটা অবশ্যই টি হবে। 4 নম্বরটা অমিট আছে, 3 নম্বরটা অমিট আছে বলেছি, 4 নম্বরটা টি হবে, টি। এবারে দেখো 1 নম্বরে কি প্রশ্নটা রয়েছে না, বলা আছে হোয়াট ডু দি লেটার ফ্রম এ কোভিড ভ্যাকসিন অ্যান্ড দি সেন্টার্স অ্যাফিডেভিট ইন দি সুপ্রিম কোর্ট সাজেস্ট। তাহলে এরকম লাইনটা রয়েছে, সেই লাইনটাই আমি দেখে লিখছি। দি সেন্টেন্সটা এরকম রয়েছে, প্যাসেজে খুঁজ করবে তাহলেই পাবে তোমরা। দি লেটার ফ্রম এ কোভিড ভ্যাকসিন অ্যান্ড দি সেন্টার্স অ্যাফিডেভিট ইন দি সুপ্রিম কোর্ট সাজেস্ট দ্যাট দি সেন্টার উইল ডিসাইড হুইচ স্টেটস উইল গেট হাউ মেনি ডোজেস অ্যান্ড নো স্টেট ক্যান অর্ডার। তাহলে এরকম রয়েছে, তোমরা এটা দেখে দেখে একটু সাজিয়ে লেখা। তারপরে প্রশ্নটা কি রয়েছে দেখো, যে হোয়াট হ্যাজ দি সেন্টার ডিসাইডেড কনসার্নিং দি ভ্যাকসিন সাপ্লাইজ টু দি স্টেটস। তাহলে এইটার উত্তরে এরকম লিখে দাও, দি সেন্টার ডিসাইডেড টু কন্ট্রোল ভ্যাকসিন সাপ্লাইজ টু স্টেটস ইভিন ফর বেনিফিশিয়ারিজ between 18 to 45 years for whom the center had earlier said states and private hospitals can procure vaccine on their own। তাহলে এটা রয়েছে তোমাদের এরকম। এই যে বারবার বলছি তোমাদের জটিল মনে হলেও জটিল ভাবার কিছু নাই, কারণ এখানে সেন্টেন্সগুলো তোমরা প্যাসেজ থেকে দেখে দেখে সেম টু সেম লিখে দিতে পারবে অধিকাংশ ক্ষেত্রেই। আর তোমাদের উত্তর বড়ও মনে হবে না, কারণ তোমরা ওখান থেকে দেখে দেখে লিখছো এবং প্রায় দেখবে সব 30টা শব্দের মধ্যেই তোমাদের উত্তরগুলো হয়ে যাচ্ছে। তারপরে 3 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা কি দেখো, বাই হুজ ডাইরেক্টিভস ভারত বায়োটেক ইজ ডিসপ্যাচিং ভ্যাকসিনস অ্যান্ড হোয়াট ক্যান দে নট মেক। তাহলে এইটার কি উত্তরে লিখবে না, ভারত বায়োটেক ইজ ডিসপ্যাচিং ভ্যাকসিনস আন্ডার ডাইরেক্টিভস অফ কনসার্ন গভর্নমেন্ট অফিসিয়ালস and therefore cannot make any additional supplies as requested by Delhi। তাহলে দেখবে এই সেন্টেন্সটা একবার সেম টু সেম প্যাসেজে রয়েছে, সেইভাবেই তোমরা লিখবে। পরের আমরা চলে যাব পেজ নাম্বার 268, যেটা তোমরা পাবে কন্টেন্টে 266-তে। দেখো তাহলে 268 মানে তোমাদের এইখানে
প্রশ্নগুলো দেখো 268 শেষের দিকে আছে কি, টু ফলস দি নাম্বার অফ প্রাইভেট স্কুল ফেল বাই 3.6% ইন 2019 to 2020। তাহলে এইটা এইখানে অবশ্যই করতে হবে কি না, এফ করতে হচ্ছে, এফ এফ। তারপর একটা 2 নম্বর একটা কি আছে দেখো, যে দি গভর্নমেন্ট ওয়াজ ক্লোজিং দি লো এনরোলমেন্ট স্কুলস বাই মার্জিং দেম উইথ দি প্রাইভেট স্কুলস। এটিকে অবশ্যই এফ করতে হবে, এফ। তারপরে দেখো বলা আছে 3 নম্বরে, দি ইউডাইস প্লাস রিপোর্ট ফর 2020 to 2021 shows the decrease of number of schools by 521। তাহলে এইটাকে অবশ্যই টি করতে হবে, তাহলে টি করে দিলে মানে কারণ সেম টু সেম সেন্টেন্সটা ওখানে রয়েছে। তারপর 4 নম্বরে দেখো বলা আছে মিত্ররঞ্জন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এনজিও, এটাও ঠিক, তাহলে এটা টি করলে এরকম রয়েছে দেখবে। তারপরে প্রথম প্রশ্নটা উত্তর দেখো, প্রথমে প্রশ্নটা কি আছে একটু দেখে নাও। প্রথমে প্রশ্নটা আছে হোয়াট ওয়াজ দি এক্সকিউজ অফ দি গভর্নমেন্ট টু ক্লোজ দি গভর্নমেন্ট স্কুলস। তাহলে এটাকে তোমরা কিভাবে উত্তরটা লিখবেন এরকম, অ্যাকর্ডিং টু সোর্স the government was too glad to see the poor quality in schools, which prompted parents to shift their children to private schools, which gave the government an excuse to close the low enrollment schools by merging them with nearby schools। তাহলে দেখো তোমার মনে হচ্ছে উত্তরটা অনেক বড়, না দেখবে 30টা কাছাকাছি সেন্টেন্স শব্দের মধ্যেই রয়েছে, এবং এই রকম সেন্টেন্সটা প্যাসেজে রয়েছে। তোমাদের নতুন করে এত বড় সেন্টেন্স বানাতেও মানে অসুবিধা হতে পারে, বা কনস্ট্রাকশনে ভুল হয়ে যেতে পারে, বানানে ভুল হয়ে যেতে পারে, এগুলো প্যাসেজটা দেখে দেখে লিখবে। বারবার বলছি আনসিনে তোমরা 10কে 10 পাবে, এই বুদ্ধিটা একটু কাজে লাগাও। তারপরে দেখো 2 নম্বরে কি রয়েছে প্রশ্নটা, হোয়াট ডাস ইউডাইস প্লাস রিপোর্ট শো। তাহলে এরকম লিখো যে ইউডাইস প্লাস রিপোর্ট শোজ দ্যাট দি নাম্বার অফ গভর্নমেন্ট স্কুলস ফেল ফ্রম 10,83,678 ইন মানে 2018-2019 টু 10,32,570 ইন 2019-20, মেকিং এ ড্রপ অফ 51,108। একবারে সেম টু সেম এখানে রয়েছে। আমি এগুলো তোমাদের বাংলাতে তাড়াতাড়ি পড়ে দিলাম আর কি, যেহেতু ভিডিওটা তোমরা বুঝতেই পারছো অনেক অনেক বড় হয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত ভিডিওটা মানে যা আশা করা যাচ্ছে তার থেকেও বড় হচ্ছে, সেই জন্য খুব দ্রুতই পড়ছি। তারপরের প্রশ্নটা উত্তরটা দেখো, যে পরের প্রশ্নটা লাস্ট প্রশ্নের উত্তর, এই ক্ষেত্রে দেখো বলা আছে যে অ্যাকর্ডিং টু মিত্ররঞ্জন হাউ ওয়াজ দি গভর্নমেন্ট ডিনাইং দি রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট স্কুলস। তাহলে এইটা লিখে দেবে মিত্ররঞ্জন সেড দ্যাট দি গভর্নমেন্ট ওয়াজ ডিনাইং ইটস রেসপন্সিবিলিটি বাই আর্গুইং দ্যাট লো এনরোলমেন্ট স্কুলস শুড বি ক্লোজড। এরপরে দেখো পেজ নাম্বার চলে যাচ্ছি 279, যেটা পাবে তোমরা 276-তে। তাহলে 279-তে কি বলা আছে দেখো, না আমি আগে 279 দেখো টিএফগুলো একটু বলে দিই। দি বার্থ অ্যানিভার্সারি অফ দি লিজেন্ডারি সিঙ্গার ওয়াজ সেলিব্রেটেড ইন ভেরিয়াস ডিস্ট্রিক্টস অনলি। তাহলে এটা ফলস করতে হবে এফ করলে। তারপরে কি বলা আছে দেখো, যে লক্ষ্মীরতন শুক্লা ইজ দি মিনিস্টার অফ স্টেট ফর পোর্টস, ঠিকই আছে আমরা সবাই জানি এটা। তাহলে টি এরটা করলে মানে দুয়েরটা করলে টি করলে। তারপরে আছে দেখো যে কিশোর কুমার গেভ মিউজিক্যাল মিনিং টু এভরি ইমোশন, এটাও ঠিকই করতে হবে টি করলে। আর 4 নম্বরে বলা আছে দেখো নো কালচারাল অ্যাসোসিয়েশন টুক আউট র্যালি ফ্রম এনি এরিয়া, এটা ফলস আছে, তাহলে এফ করলে। তারপর পরে 1 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, হাউ ক্যান ইউ কনক্লুড কিশোর কুমার অ্যাজ ভার্সেটাইল জিনিয়াস। এটা এরকম করে একটু সাজিয়ে নাও যে কিশোর কুমার ওয়াজ এ ভার্সেটাইল জিনিয়াস, দিয়ে ফুল স্টপ দিয়ে দিবে। হি ওয়াজ এ সিঙ্গার, লিরিসিস্ট, কম্পোজার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, প্রডিউসার, অ্যাক্টর অ্যান্ড মেনি মোর, এরকমই সেন্টেন্সটা রয়েছে, একটু দু একটা শব্দ একটু সাজিয়ে নিতে হয়েছে। তারপরে 2 নম্বরে কি প্রশ্নটা রয়েছে, হাউ ডিড অ্যাক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি পে হিজ রেসপেক্ট ফর কিশোর কুমার। তাহলে এরকম লিখে দাও, ইন হিজ টুইট অ্যাক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি সেড। এবার যেমনটি রয়েছে, আমি যে বারবার বলছি প্যাসেজ থেকে এরকম সেন্টেন্সগুলো লাইনগুলো তোলা হয়েছে। চিরদিনই তুমি যে আমার, অন 4th আগস্ট কিশোর কুমারস বার্থ অ্যানিভার্সারি, মাল্টি ট্যালেন্টেড জিনিয়াস। তারপরে দেখে হি অলসো ফেল্ট ব্লেসড অ্যাজ কিশোর কুমার স্যাং এ ফিউ ইমর্টাল সংস ফর হিম।
তাহলে যেমনভাবে রয়েছে ঠিক সেইভাবে একটা দুটো শব্দ কখনো সাজিয়ে নিতে হচ্ছে আর কি, বা তোমরা নিজেরাই সাজাতে পারবে, কোনো প্রবলেম নাই। তারপরে তাহলে লাস্টে প্রশ্নটা, হোয়াই ডিড অ্যাক্টর জিৎ রিমার্ক দ্যাট কিশোর কুমার ওয়াজ দি গ্রেটেস্ট অলরাউন্ডার এভার? তাহলে জিৎ রিমার্ক দ্যাট কিশোর কুমার ওয়াজ দি গ্রেটেস্ট অলরাউন্ডার এভার বিকজ অ্যাকর্ডিং টু হিম ম্যাজিক অ্যান্ড কিশোর কুমার গোজ হ্যান্ড ইন গ্লোভ। এরপরে দেখো আমরা চলে যাব পেজ নাম্বার 289, যেটা তোমরা কন্টেন্টে পাবে 287, অর্থাৎ 287 তোমরা পেজটা কন্টেন্টে পাবে, কিন্তু প্রশ্ন প্যাসেজটা রয়েছে 289-এ। দেখো প্রথমে টিএফগুলো কী বলছে, ম্যান ফার্স্ট অ্যাপিয়ার অন আর্থ এ মিলিয়ন ইয়ার এগো। তাহলে এইটাকে অবশ্যই ফলস বলতে হবে, কারণ এটা ভুল আছে, তাহলে এটা ফলস বলবে, তোমার পাশে এটা পড়লেই বুঝতে পারবে। তারপর 2 নম্বরে কি বলা আছে দেখো, ম্যানস আপরাইট বডি ওয়াশ এ ডিসঅ্যাডভান্টেজ ফর হি, মোটেই নয়, তাহলে এটাকে এফ বলতে হবে। তারপরে 3-এরটা কি আছে দেখো, যে ম্যান ইউজ টু শেয়ার দেয়ার আইডিয়াস উইথ আদার্স বাই স্পিকিং ইন দি ভেরি এনশিয়েন্ট এজ, তাহলে এটা অবশ্যই টি বলতে হবে, টি। তারপর 4 নম্বরে কি আছে দেখো, যে জেনারেশন আফটার জেনারেশন হিউম্যান নলেজ ইনক্রিজড অ্যাট এ র্যাপিড রেট, এটা র্যাপিড রেট বলা নয়, স্লোলি বলা আছে, সেটা পড়লেই বুঝতে পারবে, তাহলে এটা ফলস করতে হবে, এফ। তারপরে দেখো 1 নম্বরে কি প্রশ্নটা রয়েছে, যে হোয়েন ডিড ম্যান ফার্স্ট অ্যাপিয়ার অন আর্থ ওয়াজ হি দেন জাস্ট লাইক অ্যান অ্যানিম্যাল? তাহলে এরকম দেখে দেখে লিখে দাও, ম্যান ফার্স্ট অ্যাপিয়ার অন আর্থ 500,000 ইয়ার্স এগো, দেন হি ওয়াজ এ লিটল মোর দ্যান অ্যান অ্যানিম্যাল। দুটো পার্টিরই এই দুটো সেন্টেন্সটা উত্তরটা হয়ে গেল। এবারে দেখো 2 নম্বরে বলেছে কি, একটু সাজিয়ে নিতে হবে, যে হোয়াট ওয়ার হিজ বিগ অ্যাডভান্টেজেস ওভার দি অ্যানিম্যালস। তাহলে একটু সাজিয়ে নিয়ে এরকম লিখো, আনলাইক অ্যান অ্যানিম্যাল ম্যান হ্যাড এ লার্জ ব্রেন অ্যান আপরাইট বডি ক্লেভার হ্যান্ডস অ্যান্ড হি হ্যাড ইন হিজ ব্রেন স্পেশাল গ্রুপস অফ নার্ভ সেলস দ্যাট এনাবেলড হিম টু ইনভেন্ট এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজ ইট টু কমিউনিকেট উইথ হিজ ফেলোম্যান। একবারে এরকম সেন্টেন্স বা শব্দগুলো প্যাসেজটাতে রয়েছে, আমি সব দেখে দেখে ঠিক ঠিক করে তোমাকে সাজিয়ে লেখানোর অভ্যাসটা করাচ্ছি, বা সাজিয়ে লিখতে শেখাচ্ছি, যাতে করে তোমরা ফুল মার্কস 10কে 10 আনসিনে পেতে পারো, এবং পাবেই। তোমরা এইভাবে লিখো, এবং তোমাদের যদি কিছু অর্থ বুঝতে নাও পারো, তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা শুধু এইখানে শব্দগুলো একটু খেয়াল করে প্যাসেজটাতে দেখো। আর তোমাদের ছোটো ছোটো প্যাসেজ পড়ে কোনো চিন্তা নেই, প্যাসেজটা একটু ভালো করে পড়বে, বারবার বলছি প্যাসেজটা একটু ভালো করে পড়বে, দিলেই দেখবে টিএফের সেন্টেন্সগুলো ওখানে কোথায় আছে খুঁজে পেয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বরের যে পার্টটা প্রশ্নটা আছে কি না, এখানে আছে দেখো, হোয়াট ওয়ার হিজ বিগ অ্যাডভান্টেজেস ওভার দ্য অ্যানিম্যালস, তারপরে না হাউ ডিড হিজ ব্রেন হেল্প হিম, তো এরকম লিখে দাও, ম্যান হ্যাড স্পেশাল গ্রুপস অফ নার্ভ সেলস। এটা দেখো 2 নম্বরের পার্টটা কিছুটা উত্তর এখানের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, ম্যান হ্যাড স্পেশাল গ্রুপস অফ নার্ভ সেলস নট প্রেজেন্ট ইন অ্যানিম্যালস। এটা কমাগুলো খেয়াল করবে, কারণ এখানে প্যাসেজ থেকে দেখে দেখে লেখা, তো তাহলে প্যাসেজ থেকে এরকম আছে, দিলে এগুলো কমাগুলো না দিলে মানেটা ঠিক কমপ্লিট হবে না। দ্যাট এনাবেল হিম টু ইনভেন্ট এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজ ইট টু কমিউনিকেট উইথ হিজ ফেলোম্যান। এরপরে লাস্ট পেজ তোমাদের এবিটিএ টেস্ট পেপারে 2023 এবিটিএ টেস্ট পেপারটা লাস্ট পেজ ইংলিশের, যেটা থেকে তোমাদের আনসিনটা করাবো, এবং আনসিনটাও লাস্ট তোমাদের এই টেস্ট পেপারটা থেকে। তাহলে দেখো এইখানে কি দেওয়া আছে, প্রথমে আনসিনের পেজটা আছে দেখো 309-তে, তাহলে 309 প্রথমে দেখো টিএফটা দেখো, দি স্পিকার ডেসক্রাইবস দি বেনিয়ান ট্রি টু বি দি ওল্ডেস্ট ইন মেমারি, তাহলে এটা অবশ্যই টি হবে, তাহলে এখানে তোমরা টি করলে। তারপরে দেখো বলা আছে, দি স্পিকার্স গ্র্যান্ডফাদার ওয়াজ হ্যাপি টু প্ল্যান্ট ট্রিস ইন দ্য গার্ডেন অনলি, মোটেই না, এটা ফলস করতে হবে, মোটেই ঠিক নয়। তারপরে 3 নম্বরেরটা দেখো, 3 নম্বরটা দেখবে কি দেওয়া আছে না, বোথ দি স্পিকার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার লাভার্স অফ ট্রিস অ্যান্ড ম্যানকাইন্ড, এটা ঠিকই আছে, তাহলে টি লিখলে। তারপরে 4 নম্বরে কি আছে দেখো, গ্র্যান্ডফাদার ওয়াজ সো মাচ কনসার্ন ওভার দি ফিউচার অফ ম্যানকাইন্ড, এটাও ঠিকই আছে, টি। এবারে প্রশ্নগুলোর উত্তরটা দেখো, প্রথম প্রশ্নটা কি রয়েছে, হাউ ডাজ দি স্পিকার রেমিনিসাইজ অ্যাবাউট দি গ্র্যান্ড বেনিয়ান ট্রি, তাহলে মানে অতীতের স্মরণ করা, রেমিনিসাইজ, তাহলে দি স্পিকার রেমিনিসাইজড দ্যাট। এরপরে দেখো এই অংশটা একবার সেম টু সেম তোমাদের প্যাসেজে দেওয়া রয়েছে, দি স্প্রেডিং ব্রাঞ্চেস হুইচ হাং টু দি স্প্রেডিং ব্রাঞ্চেস অফ দি বেনিয়ান ট্রি করলে আরও ভালো হয়, অফ দি বেনিয়ান ট্রি, অফ দি বেনিয়ান ট্রি লিখলে তাহলে করলে আরও ভালো হয়, কারণ এখানে প্যাসেজে কিছু কিছু ক্ষেত্রে একটা দুটো সেন্টেন্স তোমাদের একটু যোগ করতে হয়, সেই সেন্টেন্সগুলো একটু খেয়াল করে নেবে। তাহলে আমি উত্তরটা আরেকবার বলছি দেখো,
কি লিখলে, অফ দি বেনিয়ান ট্রি হুইচ হাং টু দি গ্রাউন্ড অ্যান্ড টুক রুট এগেন formed a number of twisting passageways. He could hide in its branches behind a screen of thick green leaves and spy on the world below. তো আমি বারবার বলছি, দু একটা ক্ষেত্রে একটু তোমাদের সাজিয়ে নিতে হবে একটা দুটো শব্দ বা একটা দুটো সেন্টেন্স, কারণ না হলে একবার সব ক্ষেত্রেই উত্তরটা হবে না। হয়েছে? তারপরে দেখো পরেরটা দেখো, পরের প্রশ্নটা একটু দেখে নাও আগে। প্রশ্নটা এখানে রয়েছে এইরকমভাবে যে, দেখো 2 নম্বর প্রশ্নটা, হোয়াট ডাজ দি স্পিকারস গ্র্যান্ডফাদার থিঙ্ক অ্যাবাউট ফেলিং অফ ট্রিজ বাই মেন। তাহলে সেই ক্ষেত্রে এরকম লিখো যে, অ্যাকর্ডিং টু দি স্পিকারস গ্র্যান্ডফাদার হোয়েন এ ট্রি ইজ ফেলড উই মাস্ট, এখানে এই যে উইটা মানে কি, আমরা সবাই, অর্থাৎ শুধুমাত্র স্পিকার এবং তার গ্র্যান্ডফাদার নয়, আমরা এই বিশ্বের সমস্ত মানুষই, সেই জন্য এটা উই শব্দটা রাখতে হবে। উই মাস্ট প্ল্যান টু, আদারওয়াইজ ওয়ান ডে দেয়ার উইল বি নো ফরেস্ট অ্যাট অল অ্যান্ড দি ওয়ার্ল্ড উইল বিকাম ওয়ান গ্রেট ডেজার্ট। এবার 3 নম্বর পার্টটা দেখো কি বলা আছে যে, হোয়াট ওয়াজ দি পারপাস অফ প্ল্যান্টিং ট্রিজ ইন দি ফরেস্ট বাই গ্র্যান্ডফাদার। তাহলে এরকম লিখে দাও যে, অ্যাকর্ডিং টু গ্র্যান্ডফাদার মেন অ্যান্ড নট অনলি বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, কোমাগুলো বারবার বলছি খেয়াল করবে, কোমাগুলো না দিলে অর্থটা ঠিকমতো কমপ্লিট হবে না। নিডেড ট্রিজ ফর কিপিং দি ডেজার্ট অ্যাওয়ে, ফর অ্যাট্রাক্টিং রেন, ফর preventing the banks of river from being washed away and for wild plants and grasses to grow beneath. তাহলে বারবার বলছি, দেখো উত্তরগুলো তোমাদের মনে হচ্ছে অনেক বড়, পরপর এত বড় বড় উত্তর কী করে লিখবো, কিন্তু কোনো প্রবলেম নাই, তোমরা প্যাসেজটা দেখে লিখবে। প্যাসেজটা এই প্রশ্নটা কি শব্দগুলো রয়েছে ঠিক সেই শব্দগুলো সম্পর্কিত দেখবে সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলোতে উত্তরগুলো আছে। সাধারণত আমি 23টা পেজের আনসিন করে দেওয়ার পরে যেটুকু বুঝেছি, তোমাদের কোনো প্রবলেম নাই, 10কে 10ই পাবে, কারণ ছোট ছোট প্যাসেজ এবং সেখানে প্যাসেজের মধ্যেই সুন্দর করে উত্তরগুলো রয়েছে। তোমরা যদি সব অর্থ বুঝতে নাও পারো, তবু দেখবে প্যাসেজটা 2বার 3বার পড়ার পরে এই সেন্টেন্সের যে শব্দগুলো রয়েছে সেখানটা প্যাসেজটা কোন লাইনে বা কোন সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সই রাখবে, সেই সেন্টেন্সগুলো দেখে দেখে উত্তর করলেই হয়ে যাবে। এবং আনসিনের ট্রু ফলসগুলো করা আরও সহজ। যাই হোক, তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।